কে কে ক্লাসে আছো জানো? ওকে শামিমা, তাহলে সাউন্ড ক্লিয়ার না সবকিছু? এখন কে কে ক্লাসে আছে একটু জানাও তো। যারা নিয়মিত ক্লাস করে আমি তাদেরকে একটু চিনে রাখতে চাই। আচ্ছা, আজকে আমরা টিস্যু তন্ত্র পড়বো, ঠিক আছে? উদ্ভিদ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ছোট একটা চ্যাপ্টার, বাট হচ্ছে এটার ইম্পর্টেন্স অনেক বেশি। কারণ এখান থেকে তোমার হচ্ছে যে একটা বা দুইটা কোশ্চেন আসবে, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখান থেকে ধরে রাখো যে একটা বা দুইটা কোশ্চেন আসবে, হ্যাঁ। একটা বা দুইটা কোশ্চেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিমি, সঞ্জিত ইসলাম সিমি আসতে মনে হয় আমাদের ফার্স্ট ক্লাস করতেছে। শেষ পর্যন্ত থাকবে আশা করি। শেষ পর্যন্ত থাকলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার নিয়ে আর প্রবলেম হবে না। আর একটু দেখে চলে গেলে তো যতটুকু দেখবা ততটুকুর বাইরে আর আমার কোনো দায়িত্ব নাই, তাই না? এই আর কি। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শুরু করি, হ্যাঁ। এই চ্যাপ্টার শুরু করার আগে আগে আমাদের বুঝতে হবে যে টিস্যু কাকে বলে, কোষ কাকে বলে, ঠিক আছে? একদম বেসিক কিছু ইনফরমেশন, তারপর আমরা আস্তে আস্তে যাবো। কোষ আমরা জানি যে যে কোনো লিভিং অর্গানিজম, সেটা হচ্ছে তোমার উদ্ভিদ হইতে পারে, প্রাণী হইতে পারে, হ্যাঁ। তাদের হচ্ছে যে গঠন ও কার্যকরী একক যেটা, সেটাকে আমরা কোষ বলি। আর অনেকগুলা কোষ একই উৎস থেকে সৃষ্টি হয়ে একই ধরনের কাজ করে, যখন একসাথ হয় একই ধরনের কাজ করার জন্য, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে টিস্যু বা কোষ কলা। কলাও বলা হয়, শুধু কলাও বলা হয়, বা টিস্যুও বলা হয়। এখানে শর্ত হচ্ছে একই উৎস থেকে সৃষ্টি হইতে হবে, একই ধরনের কাজ, মানে ওরা সবাই মিলে, অনেকগুলা কোষ একই মিলে একসাথ হয়ে সবাই মিলে একই ধরনের কাজ করে, সমধর্মী, তাদেরকে আমরা বলবো টিস্যু বা কলা। এই চ্যাপ্টারে আমরা আসলে টিস্যু বা কলা সম্পর্কে পড়বো ইনশাল্লাহ। তো সবার প্রথমে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। একদম সিম্পল। ভাজক টিস্যু যেগুলো বিভাজিত হয়, স্থায়ী টিস্যু যেগুলো বিভাজন ক্ষমতা হারাই ফেলে, যাদের বিভাজন ক্ষমতা লোপ পায় তাদেরকে আমরা স্থায়ী টিস্যু বলবো, হ্যাঁ। তো ভাজক টিস্যুর ইংলিশ টার্ম হচ্ছে ম্যারিস্টেমিক টিস্যু, ম্যারিস্টেম বলা হয়, হ্যাঁ। এগুলো ম্যারিস্টেমিক টিস্যু, ভাজক টিস্যুকে বলা হয়, যেগুলো হচ্ছে যে বিভাজিত হয়, হ্যাঁ। এগুলো মেনলি কোথায় থাকে? কাণ্ডের শীর্ষে, যেখানে বৃদ্ধি পাবে। ধরো কাণ্ড আস্তে আস্তে কি হবে, এটা একটা কাণ্ড, এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তারপরে ধরো হচ্ছে যে পাশে দিয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এরকম। তাহলে কাণ্ডের শীর্ষ, মূলের শীর্ষে এরা বেশি থাকে, মূল নিচের দিকে আস্তে আস্তে বাড়তে থাকে। যেখানে বেশি বৃদ্ধি প্রয়োজন, র্যাপিড তোমার ডিভিশন প্রয়োজন, সেখানে হচ্ছে যে তোমার ভাজক কোষগুলা বা ভাজক টিস্যুগুলা থাকে, হ্যাঁ। এখানে সিম্পল ডেফিনেশন, যে কোষগুলো বিভাজিত হয় তাকে ভাজক কোষ, আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যু ভাজক টিস্যু, ভাজক টিস্যু অপরামাস মেরিস্টেম, এটা আসে। এখন দেখো, এখানে এই আদর্শ ভাজক টিস্যু যেটা আছে সেটার দিকে তোমরা একটু তাকাও। মানে এই এটার সাথে মিল রেখে রেখে আমরা হচ্ছে যে ভাজক টিস্যু বৈশিষ্ট্যগুলো পড়বো। এটা ইম্পর্টেন্ট। রিসেন্ট ইয়ারগুলোতে যে কোশ্চেন আসছে, এই যে সত্য মিথ্যা টাইপ, ভাজক টিস্যু সম্পর্কে কোনটি সত্য নয়, বা নিচের কোনটি ভাজক টিস্যু বৈশিষ্ট্য নয়, এই টাইপের কোশ্চেন যে আসে, সেই টাইপের কোশ্চেনগুলো পারার জন্য তোমাদের অবশ্যই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। আগের মতো জাস্ট জ্ঞানমূলক কোশ্চেন যেহেতু আসে না, তাহলে তোমাদের এই যে জীববিজ্ঞান পড়ার স্টাইলের মধ্যে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু ভালো করতে পারবা না, হ্যাঁ। এটা মাস্ট মাথায় রাখবা। তো হচ্ছে যে আমরা বৈশিষ্ট্যগুলো ভালো করে খেয়াল করবো। এখন বৈশিষ্ট্যগুলো মনে রাখা একদম সিম্পল, ইজি ওয়ে আছে, যে আমরা চিত্রের সাথে মিলাই পড়বো। যেখানে চিত্র থাকবে না সেখানে আমরা চিত্র এঁকে নিবো, কাল্পনিক চিত্র আঁকবো, যাতে আমাদের জিনিসটা মনে থাকে। মনে রাখবা, যে জিনিসটা তুমি হচ্ছে যে চিত্র সহ দেখবা, যে যে চিত্র সহ দেখবে না, তা হচ্ছে যে তোমার মনে রাখার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স তৈরি করবে, হ্যাঁ। তো এই জন্য হচ্ছে যে কোনো জিনিস চিত্র দেখে দেখে পড়ার চেষ্টা করবো, বিশেষভাবে যে সেটা বায়োলজির ক্ষেত্রে আরো বেশি তোমার সত্য আর কি। তো কোষগুলো জীবিত এবং অপরিহিত ছোট 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 কোষ, দেখো এই কোষগুলো ছোট ছোট কোষ। এখানে একটু বেশি বড় করে দেখেছে, সমবেশীয়, মানে সবগুলো ব্যাস সমান। এগুলো সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন কারণে ভাজক টিস্যু অবশ্যই বিভাজিত হবে। এগুলোর আকার ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে, আকার আমাদের প্রয়োজন নাই। এরপর আসো, এই কোষগুলো দেখো পাতলা প্রাচীর, প্রাচীরটা একদম পাতলা, এবং এগুলো সরবুজাকার, দেখো সরবুজাকার বেশি। প্রাচীরগুলো হচ্ছে পাতলা, একদম পাতলা, এই কোষ প্রাচীরগুলো একদম পাতলা। এখানে গ্র্যানিউল থাকে, দেখো ছোট ছোট গ্র্যানিউল থাকে, নিউক্লিয়াস থাকে, হ্যাঁ। মাঝখানে নিউক্লিয়াস থাকে। তাহলে সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট। এখানে সেলুলোজ থাকে, সেলুলোজ সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট।
এখন আমি তোমাদের কিছুদিন আগে কোষ রসায়ন পড়াইছিলাম, সেটার ভিত্তিতে তোমরা বলো তো এই যে সেলুলোজ সেটা কি ধরনের স্যাকারাইড, মনোস্যাকারাইড নাকি ডাইস্যাকারাইড নাকি অলিগোস্যাকারাইড নাকি পলিস্যাকারাইড? অলিগো নাকি পলি? দেখি কে কে পারো, যারা যারা পারো তারা সবাই অ্যান্সার করবে। তাহলে হচ্ছে সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট। এবার আসো, কোষের নিউক্লিয়াস অবহিত বড় আকারের, আমরা দেখছিলাম এই ধরো এটা যদি একটা সর্বোচ্চ আকার কোষ ধরি, এই অনেক বড় একটা নিউক্লিয়াস, এবং কোষগুলো দানাদার, আমরা এরকম অনেকগুলো দানা দেখছি, গ্র্যানিউল দেখছি। তাহলে হচ্ছে যে দানাদার ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। হ্যাঁ, দানাগুলোকে গ্র্যানিউলও বলতে পারে, মানে এদের নিউক্লিয়াস গ্র্যানিউলার, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে কোনো কোষ গহ্বর অস্তিত্ব নেই, আমরা কোনো এরকম করে কোনো ফাঁকা কোষ গহ্বর দেখি নাই, মানে কোনো কোষ গহ্বর থাকে না। দেখো এক চিত্র দিয়ে তুমি কত কিছু মনে রাখতে পারতেছো, জাস্ট ট্রিকি হয়তো পড়তে হবে। ঠিক আছে, আদারওয়াইজ তুমি হচ্ছে যে কুল পাবা না। এখানে আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকে না, আমরা কোনো ফাঁক দেখছি এখানে? আমি তোমাদের আবার একটু দেখাই, এখানে কি তোমরা কোনো ফাঁক দেখছো? একটা কোষ একটা কোষের সাথে অঙ্গভূমিভাবে যুক্ত, কোনো ফাঁক নাই, মানে আন্তঃকোষীয় কোনো ফাঁক নাই। ঠিক আছে, আন্তঃকোষীয় কোনো ফাঁক নাই। আচ্ছা, এরপর হচ্ছে কোষগুলোর মেটাবলিক রেট অনেক বেশি, বিপাকীয় হার অনেক বেশি, সর্বদাই হচ্ছে বিপাকীয় অবস্থায় থাকে। আচ্ছা, তালহা বলছে, মুন্নি মুইনুন্নেসা বলছে ডাইস্যাকারাইড, শামিমা বলছে ডাইস্যাকারাইড। আচ্ছা, তোমরা বলতে থাকো, আমি আনসার দিব তোমাদের কার সঠিক হয়েছে। এখানে ভুল করলে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তোমরা হচ্ছে যে ভুল করবাই, এখানে হচ্ছে শিখতে আসছো, কোনো হচ্ছে যে লজ্জা পাওয়ার কিছু নাই। লজ্জা হচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে না পারলে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে 40 পেয়ে আসা লজ্জা। ঠিক আছে, এখানে ভুল করা লজ্জা না। তো আসো, প্লাস্টিক গুলো প্রোপ্লাস্টিক অবস্থায় থাকে, প্রোপ্লাস্টিক মানে আদি প্লাস্টিক অবস্থায় থাকে, ম্যাচিউরড অবস্থায় থাকে না। তারপর হচ্ছে যে এগুলার সাধারণত আকার ছোট, এগুলো আমরা দেখছি অপরিণত কোষ দ্বারা গঠিত, ইম্যাচিউরড কোষ দ্বারা গঠিত, এবং মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়। দেহকোষ যেহেতু, তাই মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে। তাহলে দেখো, আমরা ইম্পর্টেন্ট গুলা কিন্তু আমরা এক চিত্র দিয়ে মনে রাখতে পারতেছি। তোমরা মনে রাখতে পারবা তো ইনশাল্লাহ? চিত্র দেখে দেখে কে কে বুঝছো এটা, কার কার মনে থাকবে ইনশাল্লাহ আমাকে জানাও। আচ্ছা, তো তোমাদের আমি একটা কোশ্চেন করছিলাম, আমি কিন্তু পড়ার ফাঁকে ফাঁকে কোশ্চেন করি, তোমরা চেষ্টা করবে পড়ার ফাঁকে ফাঁকে কোশ্চেনগুলো আনসার করার, অ্যাক্টিভলি ক্লাস করার। প্যাসিভলি জাস্ট হচ্ছে তুমি শুনতেছ, এরকম শুনে কোনো লাভ হবে না, এগুলো মনেও থাকবে না। তুমি যখন অ্যাক্টিভলি পার্টিসিপেট করবা, রেসপন্স করবা ক্লাসে, তখন জিনিসগুলো তোমার মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমি তোমাদের যে কোশ্চেন করছিলাম যে সেলুলোজ এটা কি স্যাকারাইড, এটা হচ্ছে পলিস্যাকারাইড। সেলুলোজ কিছু আছে গাঠনিক পলিস্যাকারাইড, কিছু আছে সঞ্চয়ী পলিস্যাকারাইড। হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড মানে অনেকগুলা স্যাকারাইড মূলক দিয়ে তৈরি হয়েছে, পলিস্যাকারাইড এটা। ঠিক আছে, এটা মনে রাখবা। ডাইস্যাকারাইড হচ্ছে দুইটা মূলক মিলে যখন তৈরি করবে, তখন সেটাকে আমরা ডাইস্যাকারাইড বলবো। এটা ডাইস্যাকারাইডের মধ্যে পড়ে না, এটা হচ্ছে অনেকগুলা মিলে, 10টারও বেশি অনেকগুলা মিলে তৈরি হয়। তো এটা হচ্ছে একটা পলিস্যাকারাইড। এরকম আর পলিস্যাকারাইড কি আছে? স্টার্চ, গ্লাইকোজেন। ঠিক আছে, এতে নিশাত তাসলিম গুড। গুড। শীর্ষক বাজক টিস্যু ক্ষেত্রে কোষ বিভাজন মান দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আমাদের লাগবে না। পার্শ্বীয় মাধ্যমে ব্যাস বৃদ্ধি পেয়ে, এটা নর্মাল। শীর্ষক মানে উপর দিকে বাড়বে, লম্বায় বাড়বে, পার্শ্বীয় মানে পাশে বাড়বে, এটা পারবে। আর এখানে ইম্পর্টেন্ট যে লাইনটা, সেটা হচ্ছে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। যা যা বলতেছি তা তা যেখানে যেখানে মার্ক করতেছি সেখানে সেখানে মার্ক করে রাখো, সেটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের ভালো করার জন্য আমি এক্সট্রা আরো কিছু হচ্ছে যে ইনফো দিচ্ছি, সেগুলো তোমাদের হচ্ছে যে পড়তে হবে। আর এই চ্যাপ্টারে যা যা এক্সট্রা ইনফো লাগবে সেটা আমি পিডিএফ আকারে তোমাদের কালকের মধ্যে সাবমিট করে দিব ইনশাআল্লাহ আমাদের টেলিগ্রাম গ্রুপে। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপও দিয়ে দিব, এখানে পিন কমেন্টে দেখো আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে দেখো, ভাজক টিস্যু কোষ বিভাজনের মাধ্যমে ক্ষত স্থান পূরণ হয়। হ্যাঁ, তোমাদের 2-1 বছর আগে আসছে কি ক্ষত স্থান পূরণের জন্য কোন বিভাজনের মাধ্যমে ক্ষত স্থান পূরণ হয়? গুড, তো মন্দির মনে করছে কোন বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়? আমি তো পড়াইছিলাম, তুমি কি আমার কোষ রসায়নে ক্লাস করছো? কোন বিভাজনের মাধ্যমে হচ্ছে যে ক্ষতস্থান পূরণ হয়? ক্ষতস্থান পূরণ হয়, এটা বলো তো। ক্ষতস্থান পূরণ হয়, এটা মেডিকেলে আসা একটা কোশ্চেন। এটা কি মাইটোসিস, মিওসিস নাকি অ্যামাইটোসিস? আচ্ছা, এটা তোমরা আনসার করতে থাকো, আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ পড়াই, সেটা হচ্ছে ভাজক টিস্যু ক্লাসিফিকেশন। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রারম্ভিক ভাজক টিস্যু সবার আগে যেটা আসে, তারপর হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, তারপর সেকেন্ডারি ভাজক টিস্যু। ঠিক আছে, এখন আসো, প্রারম্ভিক ভাজক টিস্যু বা প্রো মেরিস্টেম, মানে এটা হচ্ছে মেরিস্টেমের আদি অবস্থা, এখানে তোমার ইম্যাচিউর অবস্থা, এটা থেকে আস্তে আস্তে পরবর্তী ধাপগুলো শুরু হয়।
তো এখানে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইন, এগুলো কোথায় থাকে সেটা মনে রাখতেই হবে সবগুলোর ক্ষেত্রে। মূলকাণ্ডের অগ্রভাগে থাকে নর্মাল, অগ্রভাগ থেকে আস্তে আস্তে সবগুলো বাড়বে, তাই না? এখন এই অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু, এটা মনে রাখতে হবে যে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়। এটাকে একটু মাস্ট লিখে রাখো পাশে, যেটা মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে। এটা আশরাফুল আলম গুড, তালহা গুড, মাইটোসিস, তালা কি মেসিস লিখে রাখছে, কেটে দিছে। হ্যাঁ হ্যাঁ, নিশাদ তাসলিম গুড। ওকে, এবার আসো প্রাইমারি ভাজক টিস্যু। যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থা উৎপত্তি লাভ করে, ঠিক আছে, ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে তাকে আমরা বলবো যে প্রাইমারি ভাজক টিস্যু। হ্যাঁ, কাণ্ডের শীর্ষে থাকে। আচ্ছা, প্রাইমারি ভাজক টিস্যু থেকে, তবে এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ আছে প্রারম্ভিক ভাজক টিস্যু এদের উৎপত্তি, মানে প্রথমে হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, তারপরে প্রাইমারি ভাজক টিস্যু। আর এই প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হয় স্থায়ী, প্রাইমারি স্থায়ী টিস্যু, প্রাইমারি স্থায়ী টিস্যু, ঠিক আছে। তাহলে প্রথমে সবার প্রথমে প্রারম্ভিক, প্রারম্ভ মানে শুরু হওয়া, তাহলে সবার প্রথমে প্রারম্ভিক ভাজক টিস্যু, তারপরে প্রাইমারি ভাজক টিস্যু, তারপরে সেকেন্ডারি, ঠিক আছে। প্রাইমারি পরে সেকেন্ডারি আসে, হ্যাঁ, প্রাইমারি পরেই সেকেন্ডারি আসে। ওই ক্লাসটা করে ফেলবা, কোষ রসায়নে আমার একটা ক্লাস করাইছিলাম তোমাদেরকে, সেটা করে ফেলবা, ঠিক আছে। কোষ রসায়নে আমি আরো কিছু ক্লাস নিব, মানে হচ্ছে যে কোষ রসায়নে আমি পড়াই দিব ইনশাল্লাহ, ক্লাসগুলো করবা। মনে রাখবা এগুলা হচ্ছে যে মিসকনসেপশনের কোনো সুযোগ নাই। এটা হচ্ছে এখানে ফ্রি ক্লাস, এগুলো তো আমাদের এই মাসব্যাপী ফ্রি ক্লাস চলবে। এই ফ্রি ক্লাস যেগুলো আছে, এই ফ্রি ক্লাসগুলো এমন না অন্যান্য প্ল্যাটফর্ম যেরকম হচ্ছে যে তোমার জাস্ট কোর্সের প্রচারণার জন্য ফ্রি ক্লাস করে, আমি কিন্তু সেরকম না। তোমরা ফ্রি ক্লাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো শেষ করবে, এই চ্যাপ্টারগুলো ফুললি শেষ, মানে এই চ্যাপ্টারগুলো তুমি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাস করো এবং বাসায় পড়ে ফেলো, তাহলে কিন্তু তোমার ওই চ্যাপ্টারগুলো পড়া হয়ে যাবে, আর নতুন করে পড়া লাগবে না, ঠিক আছে। তো ওইভাবে ক্লাসগুলোকে দেখো, হ্যাঁ, সিরিয়াসলি দেখো। যেমন জৈব রসায়ন আমি শুরু করছিলাম, কালকে একটা ক্লাস হয়েছে, আগামীকালকে ইনশাল্লাহ একটা ক্লাস হবে। এরকম করে আমরা ইনশাল্লাহ আশা করতেছি 6-7টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো হচ্ছে যে তোমরা সুন্দরভাবে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, প্রতিদিন ক্লাস করতে আসবা 9:30টায়। আচ্ছা, আসো এখন আসো যে ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে পরবর্তী সময় উৎপত্তি হয় তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। যারা এখন ভর্তি হয়ে যাচ্ছে তারা ভর্তি হচ্ছে এই জন্য যে সিট থাকবে না আর কি, সেজন্য আর কি। যেমন পেট বেচের কয়েকজন ক্লাসে আসছে, সবাই আসে নাই, এক একজন এক এক কাজে। আর আমি ওদের বলছি ওদের ক্লাস 1 সপ্তাহের মধ্যে শুরু করব, সেজন্য হচ্ছে যে তোমার এখন আপাতত এই ক্লাসগুলোই কন্টিনিউ করতে বলছি, হ্যাঁ। মূল ক্লাসে না থাকলে তো কল দিব, বাসায় কল দিব। আচ্ছা, তাহলে হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু যেটা, সেটা হচ্ছে স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি হয়। সেকেন্ডারি কথা শুনলেই বুঝবা যে স্থায়ী টিস্যু থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। স্থায়ী টিস্যু থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু গুণ অবস্থা অনেক পরে তৈরি হয়, প্রাইমারি হচ্ছে গুণ অবস্থা তৈরি হয়। যেমন কর্ক ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম কথাটা কমনলি পাবা সেকেন্ডারি ভাজক টিস্যুর সাথে, এই জিনিসগুলো খেয়াল করবা। ক্যাম্বিয়াম কথাগুলো কমনলি পাবা কোন ভাজক টিস্যুতে, সেকেন্ডারি, সেকেন্ডারির সাথে ক্যাম্বিয়াম কথাটা পাবা। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা কি হিসেবে শিখছি উৎপত্তি অনুসারে, কখন উৎপত্তি হয়েছে, কোথা থেকে উৎপত্তি হয়েছে। এখন শিখবো হচ্ছে অবস্থান অনুসারে, কোথায় অবস্থিত সেটার ভিত্তিতে আমরা কিছু ক্লাসিফাই করবো। যেমন হচ্ছে যে শীর্ষক, শীর্ষে যখন থাকবে শীর্ষক, এভাবে চারপাশ ঘিরে যখন থাকবে বা দুইটার মাঝখানে যখন থাকবে তখন হচ্ছে যে ইন্টারকালারি বা নিবেশিত। আর দুই পাশে যখন থাকবে তখন পার্শ্বীয়। যেমন শীর্ষ, শীর্ষের ইংলিশ টার্ম খেয়াল করবে অ্যাপিক্যাল। শীর্ষ মানে হচ্ছে অ্যাপিক্যাল, অ্যাপেক্সে থাকবে, শীর্ষে থাকবে। আচ্ছা, এগুলো হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, হ্যাঁ। তারপর নিবেশিত বা ইন্টারক্যালারি, দুটি স্থায়ী টিস্যু মাঝখানে যখন থাকবে, দুটি স্থায়ী টিস্যু মাঝখানে যখন থাকবে তখন আমরা নিবেশিত বা ইন্টারক্যালারি বলবো, হ্যাঁ। ধরো এটা একটা স্থায়ী টিস্যু, এটা একটা স্থায়ী টিস্যু, এই দুইটার মাঝখানে যখন থাকবে তখন সেটাকে আমি বলবো নিবেশিত, মানে দুইটা দ্বারা নিবেশিত, বা ইন্টারক্যালারি, ইন্টার মানে দুইটার মাঝখানে, হ্যাঁ। তো এখন হচ্ছে তোমার ইন্টারক্যালারি বা নিবেশিত দুটি স্থায়ী টিস্যু মাঝখানে থাকে, কিন্তু এটা হচ্ছে ভাজক টিস্যু, মানে দুইটি স্থায়ী। এটা হচ্ছে যে তুমি কি মনে করতে পারো, স্যান্ডউইচ মনে করতে পারো, এ পাশেও স্থায়ী, নিচেও স্থায়ী, মাঝখানে হচ্ছে কি ভাজক টিস্যু। এই টাইপের গুলোকে আমরা বলবো নিবেশিত, ঠিক আছে, মনে থাকবে। বুঝছো ব্যাপারটা? এখন আসো, তুমি কোথায় এ ধরনের ভাজক টিস্যু পাবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। সবাই মার্ক করবা, লিখতেছো খাতা, খাতা কলম নিয়ে কে বসছো বলো, আর কে এমনি হচ্ছে যে শুয়ে শুয়ে ক্লাস করতেছো বলো তো। কালকেও সেম কোশ্চেন জিজ্ঞেস করছি, কে কে খাতা কলম নিয়ে বই নিয়ে বসছে, জানাও। ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেল, তারপর হচ্ছে উদ্ভিদের পত্রমূল, মধ্যপর্বের গোড়ায়, পর্বসন্ধিতে ফুলের বোটায়,
তোমরা ভালো করে খেয়াল করবা, ঘাস জাতীয় উদ্ভিদ। বলতো ঘাস জাতীয় উদ্ভিদ C3 উদ্ভিদ নাকি C4? বলতো, কে বলবা? C3 নাকি C4? ঘাস জাতীয় উদ্ভিদ পাইন, হর্সটেল এবং হচ্ছে ফুলের বোটায় পাওয়া যায় ইন্টারক্যালারি বা নিবেশিত। ইন্টারক্যালারি বা নিবেশিত। হ্যাঁ, মিশার তাসলিম বসছে, মাশাআল্লাহ, গুড। ঘাস জাতীয় উদ্ভিদ পাইন, হর্সটেল, ঠিক আছে? ঘাস জাতীয় উদ্ভিদ পাইন, হর্সটেল এগুলো হচ্ছে যে কি ইন্টারক্যালারি বা নিবেশিত। ইন্টারক্যালারি বা নিবেশিত। ইন্টারক্যালারি বা নিবেশিত। তোমার নামটা কি? AIZ আমি তোমার নাম কি? নাম একটু বলো যাতে আমি তোমাকে জানতে পারি। সঞ্জিতা হচ্ছে যে বসছে, গুড। এই তো সিরিয়াস স্টুডেন্ট অনেককে পেয়ে গেছে, বেশি স্টুডেন্ট লাগে না, সিরিয়াস স্টুডেন্ট অল্প কয়েকজন হইলেই হয়। পরে আশরাফুল, আশরাফুল C4 বলছে, ঠিক আছে। নিশাদ C4 বলছে, এটা C4ই। আচ্ছা, C4 উদ্ভিদগুলো কোথায় বেশি পাওয়া যায় বলো তো? মরুভূমি অঞ্চলে নাকি নর্মাল অঞ্চলগুলো? পাইন, হর্সটেল, তাহলে কি কি কোথায় কোথায় বলো, বলো তোমরা বলো তো। এই চারটা নাম একটু সবাই কমেন্টে লিখো, কি কি জায়গায় তোমরা হচ্ছে নিবেশিত বা ইন্টারক্যালারি বাজক টিস্যু পাবা। যাদের কমেন্ট লিখতে হেজিটেশন তারা খাতায় লিখো, ঠিক আছে? তাহলে ঘাস জাতীয় উদ্ভিদ পাইন এবং হর্সটেল এবং ফুলের বোটায় আমরা এখন পড়া এখনই শিখে ফেলবো। হ্যাঁ, এখানকার পড়া এখানে শিখে ফেলবো। হাসান, তাদরিবুল হাসান, ওকে। এবার আসো, পার্শ্বীয় বাজক টিস্যু বা ল্যাটেরাল মেরিস্টেম। এরকম ল্যাটেরাল মানে কি দেখো, আমি তোমাদের এই টার্মিনোলজিগুলো তোমাদের একটু শিখিয়ে দিই। যখন মাঝখানে থাকবে তখন বলবো মিডিয়াল, যখন পাশে থাকবে তখন বলবো ল্যাটেরাল। ল্যাটেরাল মানে কি? পাশে। ল্যাটেরাল মানে কি? পার্শ্বীয় বা পাশে। ল্যাটেরাল মানে কি? পাশে, এটা মনে রাখবা। মিডিয়াল মানে মাঝখানে, মিডিয়াল মানে মধ্যে বা মাঝখানে, মাঝখানে, ঠিক আছে, ওকে। তাহলে পাশে যেগুলো থাকবে সেগুলা এরা স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন, তাই এরা সেকেন্ডারি, মানে পার্শ্বীয় গুলো হচ্ছে সেকেন্ডারি বাজক টিস্যু, মনে রাখবা। যেগুলো স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি তাদের হচ্ছে পার্শ্বীয়। এখানে আমি তোমাদের আবার একটু দেখাইতে চাই, দেখো এটাও হচ্ছে সেকেন্ডারি বাজক টিস্যু। এখানে দেখো ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, মানে ক্যাম্বিয়াম কথাটা কমন। হ্যাঁ, এখন দেখো আমরা যে পড়লাম অবস্থান অনুসারে শীর্ষক, নিবেশিত এবং পার্শ্বীয়। অবস্থান অনুসারে দেখো, এটা শীর্ষে থাকে জন্য শীর্ষক, এটা হচ্ছে পর্ব মধ্যে থাকে, উপরে স্থায়ী, নিচে স্থায়ী, মাঝখানে এটা হচ্ছে বাজক টিস্যু, আর এটা পাশে থাকে, এটা হচ্ছে মেনলি ভাস্কুলার বান্ডলে থাকে, পরিবহন টিস্যুতে থাকে। কোথায় থাকে? কোথায় থাকে বলতো? পরিবহন টিস্যু। ভাস্কুলার বান্ডল মানে কি? পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু, ঠিক আছে, পরিবহন টিস্যু, ওকে। এটা হচ্ছে গোলাকার, শীর্ষকগুলা গোলাকার, নিবেশিত লম্বাটে, এরকম লম্বাটে, নিবেশিত লম্বাটে। এখানে এরকম করে তুমি চিহ্ন আঁকতে পারো, শীর্ষকগুলা গোল গোল, নিবেশিত গুলা লম্বা, এরকম করে লম্বা একটা দণ্ডের মতো আঁকো, আর এখানে একটা আয়তক্ষেত্র এঁকে দেখো। তুমি এখন আঁকো শুধু, মনে রাখ, তুমি পরীক্ষা হলে গেলে বুঝবা যে এভাবে করে চিত্র এঁকে এঁকে যে পড়তে বলছি, লিখে লিখে যে পড়তে বলছি, এগুলোর উপকারিতা এখন বুঝবা না হয়তো, কারণ এখন তো বুঝার সুযোগ নাই, এগুলো পরীক্ষা হলে গেলে বুঝবা। তাহলে হচ্ছে শীর্ষক প্রাথমিক বৃদ্ধির সঙ্গে দুইটা প্রাথমিক বৃদ্ধি, পার্শ্বীয় শুধু হচ্ছে গৌণ বৃদ্ধি। সেকেন্ডারি যে বৃদ্ধি সেটাকে গৌণ বৃদ্ধি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখন প্রস্থ বৃদ্ধিতে এটা হচ্ছে অঙ্গ গঠন এবং লম্বা বৃদ্ধি করে, শীর্ষক উপরের দিকে বাড়বে, নিবেশিত হচ্ছে যে লম্বা বাড়ে, আর পার্শ্বীয় পপদি মনে রাখবা প্রস্থ বৃদ্ধিতে সাহায্য করে। কোষ বিভাজন অনুসারে হচ্ছে যে আমরা মনে রাখবো তিন প্রকার, মাস, প্লেট, রিব। খুবই সুন্দরভাবে আমরা ট্রিকে হয়তো এটা মনে রাখবো। তোমরা আসছো নাকি ঘুমাই গেছো? ওইটা লিখছো, খাতায় লিখছো? কমেন্টটা না লিখলে সমস্যা নেই, খাতায় লিখছো কোন কোন জায়গায় তুমি হচ্ছে যে পার্শ্বীয় গুলাকে পাবা, ইন্টারক্যালারি কোথায় পাবা লিখছো? মাস পিপল কথাটা শুনছো না? মাস গ্যাদারিং, মাস পিপল, মাস মুভমেন্ট, এই কথাটা শুনছো? এই কথার অর্থ কি বলো তো? মাস কথার অর্থ কি, কে কে জানো? তাহলে মাস বাজক টিস্যু যেটা, সেটা হচ্ছে সব তলে বিভাজন ঘটে, মানে যতগুলা তল পসিবল, ধরো এই তল, এই তল, সেই তল, অনেকগুলা তল, সব তলে বিভাজন ঘটে। মাস বাজক টিস্যুতে সব তলে বিভাজন ঘটে। হ্যাঁ, মাসে কি ঘটে? সব তলে বিভাজন ঘটে। হ্যাঁ, এগুলো তাহলে সব তলে বেশি বেশি র্যাপিড বিভাজন যেগুলোতে হয়, বেশি বেশি বিভাজন, বেশি বেশি বিভাজন। এখন বেশি বেশি বিভাজন কোথায় হয়? বর্ধনশীল ভ্রূণে, রেণুথলিতে, এন্ডোস্পার্ম তথা শস্য টিস্যুতে, মজ্জা এবং কর্টেক্স, এগুলোর মধ্যে হচ্ছে মাস বাজক টিস্যু পাওয়া যায়। এখানে সব তলে বিভাজন ঘটে, সব তলে, প্রত্যেকটা তলে। মাস কথার অর্থ তোমরা একজনও পারো না, কি বলো? গণ, গণ মানে সবাই, গণ আন্দোলন বলে না, মাস মুভমেন্ট, গণ আন্দোলন, মাস পিপল, আমজনতা, মানে সবাইকে বোঝায়, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে মাস দিয়ে তোমরা এভাবে মনে রাখবা যে মাস যখন থাকবে তখন সব তলে বিভাজন হয়,
কয় তলে বিভাজন হয়? সব তলে বিভাজন হয়, সব তলে। হ্যাঁ, ওই মাস পিপল দিয়ে বা মাস মোমেন্ট দিয়ে মনে রাখবা। প্লেট, প্লেটের ধরো একটা প্লেট, প্লেটের দুইটা তল থাকে, উপরে একটা তল, উপরে একটা তল, নিচে একটা তল। তাহলে এটা দিয়ে মনে রাখবা যে প্লেট বাজক টিস্যু দুটি তলে বিভাজিত হয়, প্লেট বাজক টিস্যু দুটি তলে বিভাজিত হয়, ঠিক আছে? প্লেট বাজক টিস্যুতে কয় তলে বিভাজিত হয়? দুটি তলে বিভাজিত হয়। এটা পাতা, পাতার উপর একটা তল, নিচে একটা তল, তাহলে পাতা বদ্ধিষ্ণু বহিতক, বা বাইরে একটা পার্ট, ভিতরে একটা পার্ট, এরকম করে মনে রাখবা। তাহলে হচ্ছে যে প্লেট বাজক টিস্যুতে পাতা এবং বদ্ধিষ্ণু বহিতক। আচ্ছা, এরপর আসো রিব বাজক টিস্যু। রিব বাজক টিস্যু, রিব, রিব হচ্ছে এরকম ওই বুকের পাজর মতো একটা চিকন, এজন্য এটা একটাই তল থাকে, এভাবে মনে রাখবা। যে বাজক টিস্যু একটি তলে বিভাজিত হয় সেটাকে রিব বাজক টিস্যু বলা হয়। এগুলো দেখতে বুকের পাজরের নয়, এই জন্য বুকের পাজর গুলোকে রিবস বলা হয় না, এই জন্য এটাকে বলা হয় রিব বাজক টিস্যু। দেখতে বুকের পাজরের নেই, দেখতে কিসের নেই? বুকের পাজরের নেই, এই জন্য এটাকে রিব বাজক টিস্যু বলা হয়। হ্যাঁ, বদ্ধিষ্ণু মূলের মধ্যে পাওয়া যায়, কাণ্ডের মজ্জারশিতে পাওয়া যায় রিব বাজক টিস্যু। এগুলো একটি তলে মাত্র বিভাজিত হয়, যে কোনো এক তলে বিভাজিত হয়, যে কোনো এক তলে বিভাজিত হয়। আচ্ছা, কাজের ভিত্তিতে আমরা তাহলে এই তিনটা বুঝছো, এই তিনটা মনে রাখতে পারবা ইনশাআল্লাহ? আমি যে প্রসেসে বলছি এই প্রসেসে মনে রাখতে পারবা ইনশাআল্লাহ? কি মনে হয়? লিখে রাখতে পারো, এই ট্রিকগুলো লিখে না রাখলে তুমি হয়তো ক্লাসে শুনছ, পরে আবার ভুলে যাবা। খাতায় বা বইয়ের আশেপাশে স্টিকি নোটে লিখে রাখবা। ক্লাসে আসলে এভাবেই ইফেক্টিভ হয়, ক্লাসের পড়াগুলো আসলে এভাবে মনে রাখতে হয়, ঠিক আছে? ক্লাস না করলে তো এগুলো জানবা না, বুঝবা না। হ্যাঁ, তাহলে কাজ অনুসারে প্রোটোডার্ম, যেগুলো ডার্মিস বা ত্বক তৈরি করে, ডার্মিস মানে কি? ত্বক, যেগুলো ত্বক তৈরি করে সেগুলোকে বলা হয় প্রোটোডার্ম। যেমন অ্যাপিডার্মিস, যখন হচ্ছে কাণ্ডের ত্বক তৈরি করবে সেটাকে অ্যাপিডার্মিস। মূলের ত্বক সেটাকে অ্যাপিব্লেমা। অ্যাপিব্লেমা মানে কি? মূলের যে ত্বক, মূলের ত্বককে অ্যাপিব্লেমা বলে। কি বলে? মূলের ত্বককে অ্যাপিব্লেমা, কাণ্ডের ত্বককে অ্যাপিডার্মিস। মূলের ত্বককে অ্যাপিব্লেমা, মূলের ত্বককে অ্যাপিব্লেমা, মূলের ত্বককে অ্যাপিব্লেমা। মূলের ত্বককে কি বলে? অ্যাপিব্লেমা বলে। কাণ্ডের ত্বককে কি বলে? অ্যাপিডার্মিস বলে। এটা এটা হচ্ছে লিখো বা মুখে মুখে আমার মতো করে উচ্চারণ করে করে বলো। এখনই ক্লাসে হচ্ছে যে রেসপন্স করবা, ক্লাসে অ্যাক্টিভলি ক্লাস করবা, ক্লাসে পড়া 80% ক্লাসে হয়ে যাবে। তারপরে দেখবে যে এই চ্যাপ্টার পড়তে তোমার লাগতেছে 1 থেকে 1.5 ঘন্টা, সব পারো তুমি, এরকম একটা স্টেটে চলে যাবে, ঠিক আছে? প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম সৃষ্টিকারী বাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম, মানে এগুলা বাজক টিস্যু তৈরি করে। সরি, এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডল তৈরি করে বা পরিবহন টিস্যুতন্ত্র তৈরি করে। ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুতন্ত্র তৈরি করে, ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুতন্ত্র তৈরি করে, ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুতন্ত্র তৈরি করে। পরিবহন টিস্যুতন্ত্র তৈরি করাই হচ্ছে প্রোক্যাম্বিয়ামের কাজ। ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম সৃষ্টিকারী গুলাকে প্রোক্যাম্বিয়াম বলে, ঠিক আছে? ওকে, এবার আসা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। এটা ভিত্তি টিস্যু তৈরি করবে, ঠিক আছে? এটা হচ্ছে যে কর্টেক্স, মজ্জা, মজ্জারশি তৈরি করবে, এগুলোকে আমরা গ্রাউন্ড মেরিস্টেম বলবো। শীর্ষ বাজক টিস্যু থেকে তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, এবার আসো ভাজক টিস্যুর প্রকারভেদ। আমরা এতক্ষণ যেগুলো পড়ছি আমরা আবার একটু রিক্যাপ করব দ্রুত। উৎপত্তি অনুসারে প্রারম্ভিক, সবার আগে যেটা তৈরি হয়, তারপর প্রাইমারি, তারপর সেকেন্ডারি। সেকেন্ডারিগুলোর মধ্যে ক্যাম্বিয়াম থাকবে, তারপর হচ্ছে যেগুলো শীর্ষে থাকে সেগুলো শীর্ষক, যেগুলো ইন্টারক্যালারি। ইন্টারক্যালারি কোথায় কোথায় থাকে আমরা পড়ছি, ঘাস জাতীয়, পার্ন, হর্সটেল সেগুলোর মধ্যে থাকে, ফুলের বোটায় থাকে। তারপর হচ্ছে পার্শ্বীয়, পার্শ্বে থাকে যেগুলো সেগুলো মাস মানে সবতলে বিভাজিত, প্লেট মানে 2 তলে, রিব মানে 1 তলে, বুকের পাঁজের মতো যেগুলো সেগুলোকে রিব বলে। প্রোটোডার্ম যেগুলো হচ্ছে ত্বক তৈরি করে, প্রোক্যাম্বিয়াম যেগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু তৈরি করে, গ্রাউন্ড মেরিস্টেম, কর্টেক্স, মজ্জা, মজ্জারশি তৈরি করে, ঠিক আছে? এরকম তোমরা পড়ে এরকম রিক্যাপ করে ফেলবা, দ্রুত রিভাইজ করে ফেলবা। আচ্ছা, দেখো এখানে একটা পাথওয়ে দেখাইছে যে প্রোটোডার্ম থেকে ডার্মাল টিস্যু বা ত্বকীয় টিস্যু তৈরি হয়, সেখান থেকে অ্যাপিডার্মিস তৈরি হয়, আচ্ছাদনকারী কোষ, স্টোমাটা, কান্ডরোম, মূলরোম, এগুলো পত্ররোম, এগুলো তৈরি হয়, ঠিক আছে? গ্রাউন্ড মেরিস্টেম থেকে গ্রাউন্ড টিস্যু, সেখান থেকে কোলেনকাইমা, স্প্যানকাইমা, প্যারেনকাইমা, সেটা আলটিমেটলি সেকেন্ডারি টিস্যু, কর ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, এগুলো তৈরি করে। প্রোক্যাম্বিয়াম থেকে তোমার ভাস্কুলার বান্ডল তৈরি হয়, ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু মানে জাইলেম, ফ্লোয়েম। জাইলেম দিয়ে জল মনে রাখবা, কি মনে রাখবা? লিখে রাখো, জাইলেম জল, জাইলেম জল লিখো, তুমি কমেন্টে লিখো জাইলেম জল, ফ্লোয়েম ফুড লিখো, ফ্লোয়েম ফুড, ফ্লোয়েম ফুড, জাইলেম জল, ফ্লোয়েম ফুড, জাইলেম জল, ফ্লোয়েম ফুড। এটা কেন বলতেছি? জাইলেম গুলো জল বা পানি পরিবহন করে, কেন বলছি? জাইলেম গুলো জল বা পানি পরিবহন করে। আর ফ্লোয়েম গুলো কি পরিবহন করে? ফুড, ফ্লোয়েম ফুড, ফ্লোয়েম ফুড মানে খাদ্য পরিবহন করে, ফ্লোয়েম ফুড। জাইলেম জল, ফ্লোয়েম ফুড, মনে থাকবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এখান থেকে ভাস্কুলার, এখান থেকে আবার হচ্ছে সেকেন্ডারি বিভাজনের মাধ্যমে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম, এগুলো তৈরি হবে। হ্যাঁ, ওকে। স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু যেগুলো বিভাজন অক্ষম সেগুলোকে স্থায়ী টিস্যু বলে। ওকে,
এখন আসো, এগুলো আকার আকৃতিতে স্থায়িত্ব লাভ করে, এরা স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য হচ্ছে এরা সাধারণত বিভাজনে অক্ষম। সবগুলো হচ্ছে বাজক টিস্যুর উল্টা। দেখো, বাজক টিস্যু পড়ছে বিভাজনে সক্ষম, এরা অক্ষম। বাজক টিস্যুর সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে মানে স্বাভাবিক আছে, এখানে স্বাভাবিকের চেয়ে কম। এদের কোষপ্রাচীর স্থূল, বেশ পুরু, ওইখানে পড়ছে পাতলা। এখানে হচ্ছে যে টিস্যু দুই রকম, জীবিত মৃত, এখানে সবসময় জীবিত। এখানে মৃত কোষ প্রোটোপ্লাজম বিহীন, ওইখানে সবগুলো জীবিত কোষ। এখানে কোষ গহ্বর অপেক্ষিত বড়, এখানে কোষ গহ্বর ছিল না। ঠিক আছে, এখানে নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট, ওইখানে অনেক বড়। তারপর হচ্ছে এখানে কোষপ্রাচীর নানা নকশা, এখানে কোনো নকশা নাই। ঠিক আছে, এখানে আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে, নাও থাকতে পারে, এখানে থাকে না। এগুলো সুনির্দিষ্ট আকার প্রাপ্ত কোষ, এগুলো সুনির্দিষ্ট আকার নেই। ঠিক আছে, ওকে। তালহাও কমেন্ট করছে, নিশাদ তাসলিম কমেন্ট করছে, গুড। আর বাকিরা যারা কমেন্ট করতেছে না, কোনো প্রবলেম নাই, তোমরা লিখো, খাতা হইলেও লিখো। যারা কমেন্ট করবে, যাদের কাছে ইজি, জাস্ট হচ্ছে এখানে কমেন্ট করতে ইজি লাগে, তারা কমেন্ট করো, কিন্তু লিখতে হবে। লিখো, লিখলে মনে থাকবে বেশি। স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে কি, খাদ্য তৈরি করে স্থায়ী টিস্যু, পানীয় খাদ্য পরিবহন, পানীয় খাদ্য সঞ্চয়, দৃঢ়তা দান করে। এই কাজগুলো একটু পড়ে নিবে, যাতে নিচের কোনটি সঠিক নয় এই টাইপের কোশ্চেন আসলে তোমরা পারো। আমি চেষ্টা করব তোমাদের জ্ঞানমূলক কোশ্চেন আসলেও যাতে তোমরা পারো, এবং তোমাদের যাতে হচ্ছে কঠিন যে কোশ্চেনগুলো সত্য মিথ্যা টাইপ, নিচের কোনটি এটা বৈশিষ্ট্য নয় সত্য নয় সেই টাইপের কোশ্চেন পারো, সবকিছু যাতে কাভার করে। বায়োলজি কঠিন হোক যাতে তোমরা পারো, বায়োলজি সহজ হোক তাহলেও তোমরা যাতে পারো। ঠিক আছে, এরকম করে আমি হচ্ছে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, সেটা তোমরা এখনই খেয়াল করতেছো। সো পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাস করো, এবং যা যা গুরুত্বপূর্ণ দাগাই দিচ্ছি, লিখতে বলতেছি, সেগুলো লিখো। হ্যাঁ, এখন আসো, স্থায়ী টিস্যু গঠন উপর ভিত্তি করে তিন প্রকার: সরল টিস্যু, জটিল বা যৌগিক টিস্যু, এবং ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু, যেগুলো আকার আকৃতি এবং গঠনগতভাবে একই ধরনের, সবগুলা কোষ একই আকার আকৃতি বিশিষ্ট, তাদেরকে আমরা সরল টিস্যু বলবো। তিন প্রকার, বাচ্চাকালেই পড়ে আসছি: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা সরল টিস্যু। জটিল টিস্যু যেগুলা, জটিল টিস্যু হচ্ছে দুই প্রকার, যেগুলো হচ্ছে গঠন ভিন্ন প্রকৃতির, সেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম দুইটা। জাইলেম জল, ফ্লোয়েম ফুড, এটা মনে রাখবা। ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু, সিক্রেটরি টিস্যু। হ্যাঁ, এগুলো কি কি ক্ষরণ করে? ক্ষরণকারী টিস্যু দুই প্রকার: তরুক্ষী টিস্যু, ল্যাকটিফেরাস টিস্যু, আর গ্রন্থি টিস্যু, গ্ল্যান্ডুলার টিস্যু। হ্যাঁ, দুই প্রকার, ক্ষরণের উপর ভিত্তি করে দুই প্রকার হতে পারে, জাস্ট এগুলো নাম মনে রাখলেই চলবে। হ্যাঁ, ওকে। এবার আসো, ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর মধ্যে ডিফারেন্স আমরা অলরেডি পড়ে ফেলছি, এখানে আর পড়ার কিছু না, আমি একটু তোমাদের পড়াই দিচ্ছি। তোমরা আবার এখানে তোমরা পড়ার সময় আবার এটাও পড়বে, তোমরা আরো বেশি রিভাইজ করবা। ভাইয়া পড়ে ফেলছি তোমার কত, এগুলো 20 বার 30 বার পড়া হয়ে গেছে, তোমাদের তো আর এতবার পড়া হয় না। তোমরা যতবার পাবা সামনে ততবার একবার চোখ বোলাই দিবে। হ্যাঁ, আচ্ছা, সরল টিস্যু এবং জটিল টিস্যুর মধ্যে ডিফারেন্স কি? সরল টিস্যু একই ধরনের কোষ, জটিল টিস্যু ভিন্ন ধরনের কোষ। এটা সমসত্ব, মানে তোমার হচ্ছে যে কোষগুলো আকার আকৃতি একই রকম, এখানে ভিন্ন রকম। এগুলো নালিকা বান্ডল, এই টিস্যু নালিকা বান্ডল গঠন করে না, এগুলো বান্ডল গঠন করে, ভাস্কুলার বান্ডল গঠন করে। ওই জাইলেম ফ্লুইম এগুলো ভাস্কুলার বান্ডল গঠন করে না, মানে এরা বান্ডল গঠন করে। হ্যাঁ, আচ্ছা। সরল টিস্যু তিন প্রকার, জটিল টিস্যু দুই প্রকার। জটিল টিস্যু মানে জাইলেম ফ্লুইম, সরল টিস্যু হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। হ্যাঁ, সরল টিস্যু হচ্ছে ত্বক, অধত্বক, অন্তত্বক, কর্টেক্স মজ্জা গঠন করে। জটিল টিস্যুগুলো হচ্ছে পরিবহন তন্ত্র বা ভাস্কুলার বান্ডল গঠন করে। আচ্ছা, ইজি লাগতেছে তোমাদের কাছে চ্যাপ্টারটা? আগে চ্যাপ্টারটা কেমন লাগতো আমি ক্লাস করার আগে? পারতা? এই চ্যাপ্টার সহজ লাগতো নাকি কঠিন লাগতো? টিস্যুতন্ত্র, টিস্যুতন্ত্রের মধ্যে আমরা তিন ধরনের টিস্যুতন্ত্র পাই: এপিডার্মাল টিস্যুতন্ত্র, যেগুলো এপিডার্মিস বা ত্বক গঠন করে; গ্রাউন্ড টিস্যুতন্ত্র, যেগুলো ভিত্তি গঠন করে; ভাস্কুলার টিস্যুতন্ত্র, যেগুলো পরিবহনের কাজ করে আর কি। হ্যাঁ, টিস্যুতন্ত্রের মধ্যে এপিডার্মাল টিস্যুতন্ত্র এপিডার্মিস গঠন করে। এপিডার্মাল কিছু অ্যাপেন্ডিজেস আছে, উপবৃদ্ধি, এবং কিছু রন্ধ্র আছে বা ছিদ্র আছে, যেগুলোর মধ্যে বাইরে এবং ভিতরে বিভিন্ন বস্তুর আদান প্রদান হয়। গ্রাউন্ড টিস্যুতন্ত্র বহিঃস্থলীয় অঞ্চল, আমরা দেখবো স্টিলি কি, তারপর স্টিলি বাইরে অংশ বহিঃস্থলীয় অঞ্চল, স্টিলি ভিতরে অন্তঃস্থলীয় অঞ্চল, এরকম। আর ভাস্কুলার টিস্যুতন্ত্র সংযুক্ত এবং অরীয় কেন্দ্রিক, সংযুক্ত অরীয় কেন্দ্রিক, সংযুক্ত অরীয় কেন্দ্রিক, সংযুক্ত অরীয় কেন্দ্রিক, সংযুক্ত অরীয় কেন্দ্রিক। ওকে, এটা মনে রাখবো, আমরা এগুলো আরো ডিসক্রিপশনে যাব, বিস্তারিত পড়বো আমরা ইনশাআল্লাহ। ওকে, এখন আসো এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। তো এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু, এগুলো এপিডার্মিস গঠন করে আমরা পড়ছি। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ যেটা জানবো, মূলের বহিরাবরণকে বলা হয়েছে এপিব্লেমা, যেটা আমি অলরেডি তোমাদের কয়েকবার বলছি। কাণ্ড এবং পাতা ত্বক বা বহিরাবরণকে বলা হবে এপিডার্মিস, মূলের বহিরাবরণকে বলা হবে এপিব্লেমা। প্রাথমিক বাজক টিস্যুতে এপিডার্মাল টিস্যু উৎপত্তি হয়, প্রাথমিক শীর্ষক বাজক টিস্যু থেকে, মাস্ট মনে রাখতে হবে, এখানে মাস্ট লিখে রাখো, প্রাথমিক শীর্ষক বাজক টিস্যু থেকে এপিডার্মাল টিস্যুতন্ত্র তৈরি হয়। এপিডার্মিস বা ত্বক, এগুলো প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, এটা মনে রাখবা। তবে অন্য কোনো কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা থেকেও তৈরি হতে পারে সাধারণত। যেমন হচ্ছে বট, অশ্বত্থ, পাকুড়, এগুলো হচ্ছে একাধিক সারি কোষ দিয়ে গঠিত, নর্মালি এক সারি হয়। করবী গাছের পাতা 3 সারি, এগুলো মনে রাখবা, করবী। ঠিক আছে, তো কবর 3.5 হাত হয়।
3.5 হাত মাটির ঘর, সেখান থেকে করবি মনে রাখবা 3 হাত 3 সারি, কবরের 3.5 হাত দিয়ে এখানে 3 সারি মনে রাখবা, শেষ। ঠিক আছে, 3 সংখ্যাটা মনে রাখার জন্য যে করবি গাছে 3 সারি কোষ থাকে, বট, অশ্বত্থ, পাকুর এগুলোর মধ্যে 2 সারি থাকে, আর নর্মালি 1 সারি হয়। আচ্ছা আসো, এবার আসো, সাধারণত রক্ষী কোষ গার্ড সেল ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, মানে শুধু গার্ড সেলগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে, বাকিগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে কিউটিন এবং সুবিরিন, এগুলো জমা হয়, এগুলো পুরো একটা আবরণ তৈরি করে, সেটাই কিউটিকল, মানে পাতার উপরে একটা আবরণ থাকে আলাদা, মোমের একটা পুরো আবরণ থাকে মোমের মতো, সেটাই কিউটিকল বলে। কিউটিকল মূল উত্তক অনুপস্থিত, যদি কিউটিকল মূল উত্তকে থাকতো তাহলে কি বিভিন্ন জিনিসের আদান প্রদান হইতো? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, কিন্তু আমার যখন আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিব, আমি তো বুয়েটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, আমার হচ্ছে যে এটাই সবচেয়ে খারাপ লাগতো, এবং আমি এটাতে সবচেয়ে খারাপ রেজাল্ট করছি। কিন্তু মেডিকেলে আসার পর পড়তে পড়তে এখন খুব ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, বোটানির মতো সাবজেক্ট আমি আমার কাছে ইন্টারেস্টিং লাগে, আমি পড়াইতে এখন খুব ভালো লাগতেছে। এমন না যে জাস্ট হচ্ছে তোমাদের রিডিং পড়াচ্ছি, জিনিসগুলো এরকম না, তোমরা নিজেরাও ফিল করতেছো, এটা আসলে ফিল করা যায় সামনে থেকে, যে অপোজিট পার্সন আসলে কিরকম ফিল করে। হ্যাঁ, এখন খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। যে পড়াইতে পড়াইতে হয়ে গেছে, পড়তে পড়তে হয়ে গেছে। তো কিউটিকলের মূলের ত্বকে অনুপস্থিত, কিংবা কিন্তু কাণ্ড পাতায় উপস্থিত, কাণ্ড পাতায় প্রয়োজন যাতে প্রশোধনের মাধ্যমে অতিরিক্ত পানি বের না হয়ে যায়। ঠিক আছে, সাইকাস, পাইনাস এবং গাছ জাতীয় উদ্ভিদের পাতায় লিগনিন জমা হতে দেখা যায়। তাহলে লিগনিন কোথায় কোথায় পাওয়া যায়? সাইকাস, পাইনাস, গাছ জাতীয় উদ্ভিদ। ফুলের পাপড়ি এবং ফল ত্বকে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক থাকে, যাতে এগুলো কালারফুল হয়। ঠিক আছে, ফলগুলা কালারফুল হয় না, যেমন আম হলুদ হয়ে যায়, ফল যে ফুল যেমন হচ্ছে গোলাপ সাদা আছে, লাল আছে। ওকে, তাহলে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক থাকে না, এটা মনে রাখার চেষ্টা করো। সরিষাগতি উদ্ভিদের পত্রত্বকে মাইরোসিন এনজাইম মিশ্রণকারী মাইরোসিন কোষ থাকে, তাহলে নামের সাথে মিল আছে, মাইরোসিন থেকে মাইরোসিন এনজাইম রিলিজ হয়। গম, ভুট্টা, আখ, এগুলো গাছের বুলিফর্ম কোষ থাকে, খুবই গুরুত্বপূর্ণ। বুলিফর্ম কোথায়? গম, ভুট্টা, আখ। বুলিফর্ম কোথায়? গম, ভুট্টা, আখ। এটা 3 বার পড়ে ফেলো তোমরা, এখনই 3 বার পড়ে ফেলে, একবার লিখে ফেলো। বুলিফর্ম কোথায় পাওয়া যায়? গম, ভুট্টা, আখ। আমি এবার তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি। হ্যাঁ, আমি হচ্ছে যে তোমাকে প্রতি কদমে কদমে নেমোনিক দিব না, তাহলে তুমি নেমোনিক মনে রাখতে রাখতে মূল পড়া ভুলে যাবে। যেখানে প্রয়োজন সেখানে দিব, ছোটখাটো ট্রিক। আদার্স গুলো হচ্ছে যে এরকম বারবার রিপিটেশনের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ওয়ে। নাহলে তুমি নেমোনিকের জন্য আবার নেমোনিক লাগবে, একটা নেমোনিক মনে রাখার জন্য আবার নেমোনিক বানানো লাগবে। ঠিক আছে, এরকম অবস্থা হয়ে যাবে তোমার, এটা থেকে সাবধান করে দিচ্ছি। তাহলে হচ্ছে বুলিফর্ম গুলো হচ্ছে গম, ভুট্টা, আখ। গম, ভুট্টা, আখ। গম, ভুট্টা, আখ। গম, ভুট্টা, আখ। ঠিক আছে, এরকম একটা গম আঁকো, গম, এটা একটা ভুট্টা আঁকো, ভুট্টা, আর এটা হচ্ছে একটা আখ। এই গম, ভুট্টা, আখ, এগুলো হচ্ছে বুলিফর্ম, এগুলো হচ্ছে বুলিফর্ম কোষ থাকে, বুলিফর্ম কোষ থাকে। মনে থাকবে এটা গম, ভুট্টা। কোথায় কোথায় বলছি? লিখো লিখো, যারা ক্লাসে আছে লিখো, লিখে জানো, না লিখলে হবে না। আমি দেখতেছি, আমি কিন্তু জানি কারা কারা ক্লাসে আছে, সবার নাম জানি। ঠিক আছে, সবাই লিখো। আচ্ছা, তো বুলিফর্ম কোষ হলো বৃহদাকৃতির একটা ত্বকীয় কোষ, জাস্ট বুলিফর্ম কোষ নিয়ে আসতে পারে, যে বুলিফর্ম কোষ সম্পর্কে কোনটি সঠিক, পোলাপাইন কিন্তু এটা পারবে না, কারণ বুলিফর্ম কোষের নাম শুনে ঘাবড়ে যাবে। বুলিফর্ম কোষ হচ্ছে একটা বৃহদাকৃতির কোষ, বৃহদাকৃতির ত্বকীয় কোষ। কি ধরনের কোষ? ত্বকীয় কোষ। কি ধরনের কোষ? ত্বকীয় কোষ, বৃহদাকৃতির কোষ। ঠিক আছে, বৃহদাকৃতির কোষ এবং ত্বকীয় কোষ। এপিডার্মিসের কোষে রোম বা ট্রাইকোম, এই মূল রোম, এরকম ট্রাইকোম এগুলো থাকে। হ্যাঁ, মূলের বাইরের ত্বক যেটা সেটাকে অ্যাপিব্লেমা বলা হয়। গম, ভুট্টা, আখ, গুড। গম, ভুট্টা, আখে কি কোষ পাওয়া যায়? বুলিফর্ম কোষ। বুলিফর্ম কোষ কি? বৃহদাকৃতির ত্বকীয় কোষ, বড় একটা ত্বকীয় কোষ। ধরো এটা একটা স্কিন, এটা একটা স্কিন, এটা এরকম একটা ত্বকীয় কোষ পাইছো তুমি, এই, তো এটাকে বলবা বুলিফর্ম কোষ। বুলিফর্ম, বুলিফর্ম কি কোষ? বুলিফর্ম কোষ। কি কোষ? বুলিফর্ম কোষ। কি কোষ? বুলিফর্ম কোষ। কোথায় কোথায় পাওয়া যায়? গম, ভুট্টা, আখ। কোথায় কোথায় পাওয়া যায়? গম, ভুট্টা, গম, ভুট্টা, আখ। গম, ভুট্টা, আখ। ঠিক আছে, এটা এখানে শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসো ত্বকের কাজ। হুম, গুড। তাহলে হচ্ছে ত্বকের কাজ। ত্বকের কাজ আমরা জানি একদম সিম্পল সিম্পল কাজ, এগুলো নিয়ে আমরা টাইম ওয়েস্ট করবো না। এগুলো বাইরের আঘাত থেকে রক্ষা করে, পানি অপচয় রোধ করে, ত্বকের যে ছিদ্র আছে সেই ছিদ্রের মাধ্যমে হচ্ছে বাইরে এবং ভিতরে বিভিন্ন গ্যাসীয় বস্তুর আদান প্রদান হয়। ত্বকের উপরে যে মোমের আস্তরণ সেটা হচ্ছে বিভিন্ন ছত্রাক
ফাঙ্গাস বা ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ থেকে প্রতিরোধ করে। তারপর হচ্ছে মূলরম হচ্ছে পানি এবং খনিজ লবণ শোষণ করে, সেখানে যে বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে এবং পাতার প্রসারণে বিকাশ সহায়তা করে। দেখছো, বুলিফর্ম কোষের কাজও পেয়ে গেছে। বুলিফর্ম কোষ সুন্দর একটা এমসিকিউ বানানো যাবে, এবং আমি তোমাদের কোনো না কোনো পরীক্ষায় বুলিফর্ম কোষ থেকে একটা প্রশ্ন দিব ইনশাআল্লাহ, আমার মনে থাকে। তাহলে বুলিফর্ম কোষের কাজ কি? পানি সঞ্চয় করে, পাতার প্রসারণ ও বিকাশ সহায়তা করে। ঠিক আছে, বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে, পাতার প্রসারণ এবং বিকাশে সহায়তা করে, এটা মনে রাখবা। ত্বক কোষ প্রয়োজনে বিভাজিত হতে পারে, ক্ষত সারিয়ে তোলে। হ্যাঁ, আচ্ছা, ত্বকের কিউটিন, সিলিকা এবং মোম প্রসারণের হার কমায়। ওকে, এপিডার্মাল উপবৃদ্ধি, এপিডার্মাল অ্যাপেন্ডিজেস। এপিডার্মিস বা ত্বক হতে উদ্গত উপাঙ্গকে এপিডার্মাল উপবৃদ্ধি বলা হয়। রোম বা ট্রাইকোম, এরা এককোষী বা বহুকোষী সরল গুচ্ছাকার হতে পারে। মূল রোম ত্বকের এককোষী উপাঙ্গ বা সব ক্ষেত্রে কিউটিকল বিবর্জিত। মূল রোম হচ্ছে, মূল রোমে কি থাকে না? কিউটিকল থাকে না। তোমরা একজন একটু ভেবে বলো তো, যা বা যে কার কি মনে হয় কেন মূলের মধ্যে কিউটিকল থাকে না? আমি একটু আগে মানে অল্প করে বলছিলাম, তারপরে তোমাদের থেকে আবার শুনতে চাচ্ছি, কেন মূলে কিউটিকল থাকে না, কাণ্ডে থাকে? বিভিন্ন ধরনের তোমার হচ্ছে রোম। হ্যাঁ, মূল রোম কি করবে? পানি শোষণ করবে, খনিজ লবণ শোষণ করবে, এলে আর কি পানি সঞ্চয় করে রাখে। শল্ক বা স্ক্যালস, পাতার পাতলা ঝিল্লি সদৃশ বিশুদ্ধ ধরনের রোমকে বলা হয় শল্ক। ঠিক আছে, শল্ক বা স্ক্যালসের কাজ কি? হ্যাঁ, এটা হচ্ছে বিশুদ্ধ ধরনের একটা রোম। এটা হচ্ছে প্রসাধনের হার কমায়, খুব গুরুত্বপূর্ণ। প্রসাধন এর হার কমায় কে? শল্ক বা স্কেল। শল্ক বা স্কেল হচ্ছে প্রসাধনের হার কমায়, শল্ক বা স্কেল প্রসাধনের হার কমায়, শল্ক বা স্কেল প্রসাধনের হার কমায়। গ্রন্থিরম বা কোলেটার্স, কোলেটার্স গ্রন্থিরম বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকমকে কোলেটার্স বলা হয়। এটা হচ্ছে কীটপতঙ্গ প্রতিরক্ষা প্রতিহত করে এবং হচ্ছে যে আত্মরক্ষায় সাহায্য করে। ওকে, এবার আসো যে ওয়াটার ব্লাডার বা পানিথলি কোথায় থাকে, জাস্ট এটা মনে রাখতে হবে। বরফ উদ্ভিদ একটা আছে, ম্যাসেম ব্রায়ানথেনাম, ম্যাসেম ব্রায়ানথেমাম ক্রিস্টালিনিয়াম, ম্যাসেম ব্রায়ানথেনাম, ব্রায়ানথেমাম, ম্যাসেম ব্রায়ানথেমাম ক্রিস্টালিনাম। এর ত্বক কোষ স্ফীত হয়ে থলির আকার ধারণ করে। তাহলে বরফ উদ্ভিদ নামে পরিচিত বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কি পড়বা? বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাসেম ব্রায়ানথেমাম ক্রিস্টালিনিয়াম। ম্যাসেম ব্রায়ানথেমাম ক্রিস্টালিনিয়ামের ত্বক কোষ স্ফীত হয়ে থলির আকার ধারণ করে। শীতকালে এখানে যে পানিগুলো থাকে সেগুলো বরফে পরিণত হয়, এই জন্য এটার নাম হচ্ছে বরফ উদ্ভিদ। এই জন্য এটার নাম হচ্ছে কি? বরফ উদ্ভিদ। হ্যাঁ, গুড। বংশক্রম, স্টিঙ্গিং হেয়ার। হ্যাঁ, কোথায় কোথায় থাকে জাস্ট এটা মনে রাখলেই চলবে। বিচুটি, আলকুচি, অগ্নিছুতরা, এগুলো হচ্ছে প্রাণীকুল থেকে নিজেকে রক্ষা করে। তারপর হচ্ছে এপিডার্মাল রন্ধ্র। এপিডার্মাল রন্ধ্রের মধ্যে হচ্ছে পত্ররন্ধ্র আছে, পানিরন্ধ্র আছে। আমরা পত্ররন্ধ্র ব্যাপারেও পড়বো, পানিরন্ধ্রের ব্যাপারেও পড়বো। পানিরন্ধ্র বা হাইড্রোথোট খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আসো, পত্ররন্ধ্র বা স্টোমাটা, পানিরন্ধ্র বা হাইড্রোথোট। তো এখন আসো পত্ররন্ধ্র বা স্টোমাটা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। নামের মধ্যে কি? নামের মধ্যে পত্ররন্ধ্র, তাহলে কোথায় থাকা উচিত? পত্র বা পাতার মধ্যে। কিন্তু তোমরা কি জানো যে এটা ফুলের পাপড়িতে থাকে? ফুলের পাপড়িতে থাকে। কে কে জানতা এটা? আমি এখন বলা হয়, কে কে জানতা যে ফুলের পাপড়িতে পত্ররন্ধ্র থাকে? একটু জানাও যে আমি জানতাম, দেখি। সে অবশ্যই ভালোভাবে পড়ছে এটা, আদারওয়াইজ এটা জানার কথা না। সবাই পারলে সবাই পড়ছে ভালো করে, কারণ এটা সূক্ষ্ম ব্যাপার। ফুলের পাপড়িতে, কাণ্ডের মধ্যে থাকে। কাণ্ডে, শুধু পাতায় না, নাম হচ্ছে পত্ররন্ধ্র কিন্তু কাণ্ডেও থাকে, কাণ্ডের ত্বকে। কে কে জানতা এটা আমি এখন বলার আগে? তাহলে হচ্ছে যে পাতা এবং কচিকাণ্ডের ত্বক ছিদ্র দুটি থাকে। এই ছিদ্রগুলো আণবিক নালীতে খালি চোখে ধরা পড়ে না। এই ছিদ্র দুটি অর্ধচন্দ্রাকৃত রক্ষীকোষ দিয়ে বেষ্টিত থাকে। রক্ষীকোষে একটি বড় নিউক্লিয়াস থাকে, বড় ক্লোরোপ্লাস্ট থাকে এবং ঘন সাইটোপ্লাজম থাকে। বড় বড় এবং সাইটোপ্লাজম ঘন থাকে। হ্যাঁ, উদ্ভিদের বায়বীয় অংশ ত্বকে দুটি রক্ষীকোষ দিয়ে বেষ্টিত নিতে ছিল স্টোমাটা বা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের ইংলিশ টার্ম হচ্ছে স্টোমাটা। নিশাত তাসলিম, ওবায়দুল্লাহ, অনেকেই তো জানতো। এই তালহা এখন জানছি। গুড। রক্ষী কোষের চারদিকে বিভিন্ন ধরনের ত্বকীয় কোষ হতে
আম, সহকারী কোষ থাকে, আমরা প্রত্যেকটা চিত্রে দেখবো, কোনো সমস্যা নেই, আমরা চিত্রে দেখবো এগুলা। সাধারণ দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে, রাতের বেলা কি থাকে, বদ্ধ থাকে। কিন্তু ব্যতিক্রম কে? পাথরকুচি। পাথরকুচি কে কে দেখছো? হাত দিয়ে ধরছো, কে কে বলো? আমি রিসেন্টলি ধরছি। পাথরকুচি কি করে? পত্ররন্ধ্র হচ্ছে রাতে খোলা থাকে, রাতে খোলা থাকে, দিনে বন্ধ থাকে, উল্টা। পাথরকুচি উল্টা। পত্ররন্ধ্রের প্রকারভেদ, প্রথম প্রকারভেদ নিয়ে থেকে জাস্ট হচ্ছে কি কি প্রকারভেদ আছে মনে রাখতে চলবে। ডায়াসাইটিক দুইটা যদি থাকে, পরস্পর কি, পরস্পর সমকোণ যদি থাকে। সমকোণ কিভাবে সেই হিসাবটা আমি একটু তোমাদের বুঝাই। ধরো এটা আর এটা, এখানে 90 ডিগ্রি কোণ, পরস্পর সমকোণ থাকলে ডায়াসাইটিক, পরস্পর প্যারালাল প্যারাসাইটিক। তাহলে এরকম যদি তিনটা থাকে অ্যানিসোসাইটিক, চারটা থাকলে টেট্রাসাইটিক, আর অনেকগুলো থাকলে অ্যাক্টিনোসাইটিক। আর যদি পরস্পর থেকে আলাদা করা না যায় তখন হচ্ছে কি, অ্যানমোসাইটিক। অ্যানমোসাইটিক হইতো। তাসনিম, নিষেধ তাসনিম কিন্তু বাসায় আছে আর কি। তাহলে তো ও গবেষণা করতে পারবে, আর ওর এটা আলাদা করে মনে রাখাও চলবে না, মানে প্রয়োজন পড়বে না আর কি, এমনি পারবে। পত্ররন্ধ্রের কাজ, গ্যাসীয় আদান প্রদান। শ্বাসনের সময় পত্ররন্ধ্রে রন্ধ্রপথে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ এবং অক্সিজেন গ্যাস ত্যাগ করে। শ্বসনের সময় রন্ধ্রপথে, এগুলা এগুলো এমনি নর্মাল, তোমরা রিডিং দিতে পারবে, এখানে বিশেষ ইম্পর্টেন্ট কিছু নাই। তাহলে পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোড, পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোড, অনেকে তো জানতে হয়। পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোড কোথায় কোথায় থাকে? এটা হচ্ছে তোমরা প্রত্যেকে 3 বার করে মুখে উচ্চারণ করে পড়বা, মুখে উচ্চারণ করে পড়বা এবং আমাকে এখানে কমেন্টে লিখবে হচ্ছে ডান, তাহলে আমি বুঝবো যে পড়ছো। ঠিক আছে, মুখ উচ্চারণ করে করে পড়বা 3 বার, 3 বার করতে হবে। ঘাস, কচু, টমেটো। ঘাস, সকালবেলা শিশির ভেজা ঘাস কে কে দেখছো বলো? ঘাস, কচু, টমেটো, ঘাস, কচু, টমেটো 3 বার করে পড়ো। ঘটক, ঘটক টটক ওবায়দুল্লাহ ঘটক দিয়ে মনে রাখছে, সমস্যা নেই, যে যেভাবে পারে। ঘাস, কচু, টমেটো। আমি হচ্ছে যে সর্বোচ্চ চেষ্টা করি যেখানে নেমোনিক না দিলেই নয় সেখানে দেওয়ার জন্য, কিন্তু তোমাদের সুবিধা, তোমরা যদি মনে রাখতে পারো কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে যে আমি পার্সেন্ট টু পার্সেন্ট ছেড়ে দিচ্ছি, বাট আমি পড়ানোর সময় ক্রাইটেরিয়া ফলো করবো। আমি বেশিরভাগ জিনিস হচ্ছে তোমাদের এমনি মনে রাখার ট্রাই করবো, চিন্তা করে করে মনে রাখার ট্রাই করবো। সেই জিনিসের সাথে তোমাদের একটা স্মৃতি তৈরি করে দিব, একটা ইমোশনকে অ্যাটাচ করে দিব, তোমরা পারবা। ঠিক আছে, আমি হচ্ছে সাইকোলজির অন্য দিক দিয়ে মানে অ্যাপ্রোচ করবো আর কি। হ্যাঁ, ঘাস, শিশির ভেজা ঘাস। কচুর উপরে পানি পড়তে কেউ দেখছো? বা কচুর পাতার কিনারে যে পানিগুলো জমে থাকে। টমেটো গাছ কে কে দেখছো? টমেটো গাছ, টমেটোর মধ্যে এরকম ছোট 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 কি সুন্দর বিন্দু হচ্ছে তোমার, বিন্দু বিন্দু পানি জমে থাকে। আমি দেখছি, আমি টমেটো গাছ লাগাইছি, কচু গাছ তো দেখছি, গ্রামে বড় হয়েছি, ঘাস অনেক দেখছি। এখন এগুলো সব মিস করতেছি, এখন কোথায় এসে পড়ে আছে, শহরে। আচ্ছা, তাহলে হচ্ছে ঘাস, কচু, টমেটো, এগুলোর মধ্যে পানি পাত্র বা হাইড্রোথোড থাকে। পাতার কিনারে প্রচন্ড গরমের দিনে ফোটা ফোটা পানি। হ্যাঁ, তাহলে এটা দেখো, এই জাস্ট এটা কল্পনা করলে কোথায় তুমি হচ্ছে যে সে বিন্দু বিন্দু পানি দেখছো, ঘাসে দেখছো, টমেটো গাছে দেখছো, কচু গাছে দেখছো, শেষ। এই 3টে পানি পাত্র বাইরে ধর থাকে। হ্যাঁ, আর কোনো প্যারা নাই। বাড়িতে যখন প্রচুর পানি থাকে এবং আবহাওয়া যখন আর্দ্র থাকে তখন হচ্ছে এই ঘটনা ঘটে। হুম, তাহলে শর্ত আছে, সবসময় পানি পাত্র দিয়ে পানি বের হয় না। আচ্ছা, যখন মাটিতে প্রচুর পানি থাকে এবং হচ্ছে আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকে তখন পানি পাত্র দিয়ে পানি বের হয়। আচ্ছা, এটা আরেকটা নাম হচ্ছে হাইড্রোথোড, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে রক্ষী কোষে আবরণ দিয়ে আবৃত থাকে। নিষাদ তাসলিমরা তো হচ্ছে যে মনে হয় একটা ছোটখাটো সুন্দর একটা কি দিয়ে দিছে, গার্ডেন। আচ্ছা, এটা ভালো। একদম হচ্ছে পিওর জিনিস খাইতে পারবে, অনেক দিক থেকে ভালো, শুধু এক দিক থেকে ভালো না, খুবই ভালো প্র্যাকটিস এটা। এবার আমি তোমাদের একটা জিনিস বলি, ধরো হচ্ছে হাদিসে আছে, তুমি একটা গাছ লাগাইছো, হ্যাঁ, গাছ লাগিয়ে ওইটা ভুলেই গেছো, ওইটার ফল টল তুমি খাও নাই, ওইটার ফলগুলা পাখি এসে খাচ্ছে। এই পাখি এসে খাইলেও তোমার সব হবে, বুঝছো? এখন তুমি মরে গেছো, মরেই গেছো না, মরে যাওয়ার পরে হচ্ছে পাখি এসে এসে খাচ্ছে আর তোমার কবর সব যাচ্ছে। চিন্তা করতেছ কত সুন্দর ব্যাপারটা? তো এই জন্য লাভ, নিজে খাইলেও লাভ, অপর খাইলেও লাভ,
পশু পাখি খাইলেও লাভ, ঠিক আছে, শুধু লাভ আর লাভ। আমি তো আগে তোমার গ্রামে থাকতে অনেক বেশি লাগাইতাম গাছ টাছ, সবজি গাছ টাছ লাগাইতাম, এমনি গাছও লাগাইতাম, কিছু সময় আমার বকাদি লাগাইতো। এর শীর্ষে রক্ষী কোষ আবার নির্গুলার অন্ধ্র থাকে। এবার আমরা পরে ফিরে আসি, গল্প করে ফেললাম। গহ্বরের নিচে অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে, দেখো এলোমেলো অনেকগুলো কোষ থাকে নড়ি পাথরের মতো, হ্যাঁ। এগুলাকে বলা হয় অ্যাপিথেম। তাহলে অসংলগ্ন যে কোষগুলো থাকে সেগুলোকে বলা হয় অ্যাপিথেম, ঠিক আছে। ওই তো, মাশাআল্লাহ। তাহলে হচ্ছে যে এপিথেলিয়াম ঠিক আছে, ট্রাকিডের শেষ প্রান্তে অবস্থিত। ট্রাকিড যেটা সেটা শেষ পর্যন্ত অবস্থিত। মূলজ চাপে ট্রাকিডের শেষ পর্যন্ত এপিথেলিয়াম বিন্দু বিন্দু আকারে পানি জমা হয় এখানে, তারপরে সেগুলো ফোটায় ফোটায় বের হয়, হ্যাঁ। এই হাইড্রোথোর দিয়ে পানি বের হওয়ার যে ঘটনা সেটাকে আমরা বলবো হচ্ছে কি নিঃস্রাবন, পানি নির্গমন বা গার্টেশন, এক্সুডেশন, এগুলো মনে রাখবে। এক্সুডেশন বা গার্টেশন এই দুইটা ওয়ার্ড মাস্ট মনে রাখবা। এই যে পানিপত্র অন্য দিয়ে পানি বের হওয়ার ঘটনাকে এক্সুডেশন বা গার্টেশন বলে, নিঃস্রাবন, পানি নির্গমন এগুলো পারবা। এখন আসো পত্ররন্ধ্র এবং পানিপত্রের মধ্যে ডিফারেন্স আমরা দেখি। পত্ররন্ধ্র এবং পানিপত্ররন্ধ্রের মধ্যে ডিফারেন্স আমরা দেখি। পত্ররন্ধ্র থাকে হচ্ছে পাতার ঊর্ধ্ব এবং নিম্ন ত্বকে, আর পানিপত্ররন্ধ্র থাকে পাতার কিনারায়। খুবই গুরুত্বপূর্ণ। ধরো এটা একটা পাতা, তুমি চিন্তা করো উপরে নিচে যখন থাকবে, তুমি হাত দিয়ে চিন্তা করো, হাত একটা পাতার মতো চিন্তা করো, হাতের উপরে নিচে তোমরা একটু টাচ করো তো, সবাই হাত এভাবে নিয়ে, হাতকে, এখন আমি তো ভিডিও দেখাতে পারতেছি না, হাতকে মেলে ধরে উপরে নিচে যখন থাকে এভাবে চিন্তা করো, উপরে নিচে যখন থাকে উপরে নিচে কি থাকবে, পত্ররন্ধ্র থাকবে। কিনারায় টাচ করে বলো, কিনারায় থাকবে কি, কিনারায় থাকবে পানি পত্ররন্ধ্র। কে কে করছো আমাকে জানাও। নিজের হাতে এরকম করে করে টাচ করে করে দেখো, তাহলে মনে থাকবে। পত্ররন্ধ্র দিনের বেলায়, দিনের আলোতে বেশি হয় নির্গমন পানি, আর পানি পত্ররন্ধ্র রাতের আলোতে হয়। আর খুবই গুরুত্বপূর্ণ ইউনিক যেটা, সেটা হচ্ছে যে পত্ররন্ধ্র পথে পানিগুলো ভাস্পাকারে বের হয়। কি আকারে? ভাস্পাকারে বের হয়। কি আকারে? ভাস্পাকারে বের হয়। আর পানি পত্ররন্ধ্র দিয়ে তরল আকারে বের হয়। কি আকারে? তরল আকারে বের হয়। তরল আকারে বের হয়, হ্যাঁ। এই তো ওবায়দুল্লাহ করছে, তরল আকারে বের হয়, তরল আকারে বের হয়, হ্যাঁ। ওকে। আর পানির সাথে খনিজ লবণের মুক্তি ঘটে না এক্ষেত্রে, এখানে পানির সাথে যেহেতু তরল আকারে, তাই কিছু কিছু খনিজ লবণ বের হয়ে যায়। আর এখানে কোনো অ্যাপিথেলিয়াম নেই, এখানে অ্যাপিথেম বা অ্যাপিথেলিয়াম আছে দুইটা। এটা হচ্ছে রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রণশীল, এখানে রক্ষীকোষ থাকে কিন্তু নিয়ন্ত্রণশীল না। এবার হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, টোকিও টিস্যু এবং হচ্ছে যে পরিবহন তন্ত্র ছাড়া অন্যান্য যেগুলো আছে সেগুলোকে গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলে। এটা হচ্ছে ভিত্তি গঠন করে আর কি। পেরিব্লেম বাজক টিস্যু থেকে এটা উৎপত্তি হয়, তাহলে এটা মনে রাখবা যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র কি থেকে উৎপত্তি হয়, পেরিব্লেম বাজক টিস্যু থেকে গ্রাউন্ড টিস্যু তন্ত্র উৎপত্তি হয়। পেরিব্লেম, পেরিব্লেম, পেরিব্লেম থেকে তৈরি হয়, এটা ভালো করে মনে রাখবা। চিত্রে আমাদের কাজে লাগবে কিছু কিছু ক্ষেত্রে, আমরা দেখবো শেষে। পেরিসাইকেলস থেকে আরম্ভ করে ভাস্কুলার অংশ কেন্দ্র পর্যন্ত আসলে স্ত্রী বলে। এই দেখো, পেরিসাইকেল বাংলা কি, পরিচক্র। পেরিসাইকেল বাংলা কি, পেরি মানে কি চারপাশে, সাইকেল মানে এরকম গোলাকার করে আছে, মানে গোলাকার করে যে আবরণ আছে সেটাকে পেরিসাইকেল বলে। আমি তোমাদের একটু দাগ দিয়ে দেখাচ্ছি। এই এই হচ্ছে পেরিসাইকেল। পেরিসাইকেল, পেরিসাইকেল থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে যে স্টিলি, 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 সেটা কি বলবো, পেরিসাইকেলের থেকে আরম্ভ করে ভাস্কুলার বাংলা সহ কেন্দ্র পর্যন্ত অংশকে আমরা বলবো স্টিলি। স্টিলের বাইরের অংশকে বহিঃস্থলীয় অঞ্চল, ভিতরের অংশকে অন্তঃস্থলীয় অঞ্চল, ঠিক আছে। এগুলো তো থাকে না, এগুলো তোমার হচ্ছে যে ওই কোনার চারপাশে জমে, জমে এরপরে হচ্ছে তোমার রোদ যখন আসে এগুলো সব হচ্ছে তোমার উড়ে যায়, বের হওয়ার সময় তরল আকারে বের হয়, পরে বাষ্পীভূত হয়ে যায় আলো পড়লে। বুঝছো তালহা? আচ্ছা, তাহলে স্টিলি চিনছ, এ দেখো খুব সুন্দরভাবে স্টিলি। তোমরা হচ্ছে যে মানে একাডেমিকে খেয়াল করার কথা। এখন আমি দেখাই দিচ্ছি যাতে মনে থাকে, চিত্র যাতে তোমার চোখের সামনে পড়ে, কোনোভাবে যাতে তোমাকে পেঁচা এখানে তোমাকে ফেল করতে না পারে, তুমি অবশ্যই যেতে পারো অবশ্যই। এভাবে আমরা পড়বো ইনশাল। তাহলে প্যারিসাইকেল থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত যেটা, সেটাকে আমরা বলবো স্টিলি। এই স্টিলি ভিতরের অংশকে অন্তঃস্থলীয়, বাইরের যে অংশ আছে পুরা, এই পুরো অঞ্চল যেটা সেটাকে আমরা বহিঃস্থলীয় অঞ্চল বলবো। এখানে খুবই 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 সূক্ষ্ম একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে দেখো অন্ততক যেটা আছে সেটাও বহিঃস্থলীয় অঞ্চল, অন্ততক বহিঃস্থলীয় অঞ্চল, ঠিক আছে, অন্ততক বহিঃস্থলীয় অঞ্চল।
ওকে, আসো। এই দেখো, বহিঃস্থলী অঞ্চলের মধ্যে দেখো অন্ততক বহিঃস্থলী অঞ্চল, বহিঃস্থলী স্থলী বাইরে মূল, কর্টেক্স এবং অন্ততক, তারপরে কাণ্ডের মধ্যে অধতক থাকে, কাণ্ডে এক্সট্রা একটা লেয়ার থাকে। হ্যাঁ, আমি মনে রাখতে একটা বলি আর কি, হ্যাঁ মনে রাখার সুবিধার্থে বলি, দেখো কাণ্ডে তুমি একটা এক্সট্রা একটা প্রোটেকশন কেন দিবা, যাতে বেশি বেশি পরিমাণ পানি যাতে বের না হয়ে যায়, এবং হচ্ছে কাণ্ডের মধ্যে এটা আঘাত বেশি কোথায় পায়, কাণ্ডে পায়, মূলত আঘাত বেশি পায় না, কাণ্ডে আঘাত পায়, আঘাত থেকে যাতে প্রতিরক্ষা করতে পারে, তাহলে প্রতিরক্ষা, একটা হচ্ছে পানি যাতে বের না হয়ে যায় বেশি, একটা হচ্ছে প্রতিরক্ষা, এই দুইটার জন্য এর একটা এক্সট্রা প্রোটেকশন দরকার, সেজন্য কাণ্ডে অততক থাকে, মূলে থাকে না, এটা জাস্ট মনে রাখার জন্য একটা জিনিস বললাম আর কি তোমাদের, ঠিক আছে। হ্যাঁ, তাহলে অধতক তোমরা কোথায় পাবা, মূলে পাবা নাকি কাণ্ডে পাবা বলো, অধতক কোথায় পাবা, অধতক মূলে নাকি কাণ্ডে, অলওয়েজ কাণ্ডে পাবা, অলওয়েজ কাণ্ডে পাবা। অধতক কোথায় থাকে, কাণ্ডে, অধতক কোথায় থাকে, কাণ্ডে, দেখি বলো তো, তোমরা বলো তো অধতক কোথায় থাকে, পাতা, মেসোফিল টিস্যু, মেসোফিল টিস্যু একবীজপত্রী পাতার মধ্যে স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, দ্বিবীজপত্রীর মধ্যে স্পঞ্জিও থাকে, প্যালিসেডও থাকে, আমি তোমাদের চিত্র সহ দেখাবো স্পঞ্জি বলতে কি বোঝায়, প্যালিসেড বলতে কি বোঝায়। অন্তঃস্থলীয় টিস্যু, এখানে আমি তোমাদের একটা কথা বলি, আমাদের ক্লাসগুলা ডিউরেশন একটু বড় হবে, আমরা যে অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো 1 ঘন্টায় ক্লাস শেষ করে ফেলে, আমাদের সেটা 2 ঘন্টা লাগবে, তোমাদের টাইম আছে এখন, আমি তোমাদের রিভিশন স্টাইলে ক্লাস নিব, আমাদের পেড ব্যাচে তোমার হচ্ছে যে মূল ক্লাসের পাশাপাশি রিভিশন ক্লাসও চলবে, রিভিশন ক্লাসগুলো অন্যান্য কোচিং এর মতো হবে, কিন্তু এগুলো একদম বেসিক থেকে পড়াবো, যাতে যত টাফ কোশ্চেনই হোক, তত যত কিছুই হোক তুমি পারো, একদম জিরো অবস্থায় তুমি আমাদের কাছে আসলো, একদম প্রো লেভেলে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আমরা এখন এত ডিটেইলে পড়াচ্ছি, ঠিক আছে, কারণ আমাদের টাইম আছে, প্রায় 6-7 মাস টাইম আছে, ঠিক আছে, আমরা সুন্দরভাবে আমাদের নতুন এরকম চ্যাপ্টারও পড়বো, যে চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে সেগুলো রিভিশন ক্লাসও নিব। হ্যাঁ, কিছুদিন পরে আমাদের রিভিশন ক্লাস শুরু হবে, ফ্রিতে কয়েকটা রিভিশন ক্লাস তোমরা করতে পারবা, সেই ক্লাসগুলোতে থাকবা, ঠিক আছে, দেখবা যে এখন যে যা যা শিখতেছো ওইগুলো করলে আরো সুন্দরভাবে তোমরা পারবা। হ্যাঁ, আর ভাই তোমাদের একটু জানাই রাখি মাঝখান দিয়ে, সেটা হচ্ছে আমাদের 10 জনের যে প্রাইভেট ব্যাচ আছে সেখানে এখনো তোমার হচ্ছে 2-3টা সিট বাকি আছে, তো তোমার হচ্ছে যে তোমরা যদি কেউ এনরোল করতে চাও, এরকম ডিটেইলে পড়ে পার্সোনালি আমার মানে গাইডেন্সে, আমাদের 2জন মেন্টর আছে, 2জনের গাইডেন্সে থেকে প্রিপারেশন নিতে, ফুল মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন, তো তোমরা হচ্ছে যে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, বা কলও দিতে পারো ডিটেলস জানার জন্য। হ্যাঁ, 10 জনে আমাদের একটা প্রাইভেট ব্যাচ আছে, সেটাতে যদি এনরোল করতে চাও, আর যদি আগ্রহী হও তাহলে দ্রুত একটু যোগাযোগ করবা, কারণ আমাদের 2-3 সিট ফিল আপ হয়ে গেলে আমরা মোটামুটি প্রথম ব্যাচে এনরোলমেন্ট বন্ধ করে দিব, তো তোমরা যদি আগ্রহী হও অ্যাজ আর্লি এস পসিবল যোগাযোগ করবে। সুবিধা অনেকগুলো, সুবিধা হচ্ছে যে এখানে আমাদের পার্সোনাল একটা গাইডেন্সের মধ্যে দিয়ে প্রিপারেশন নিবা, একদম বেসিক থেকে প্রিপারেশন নিবা, আমাদের ক্লাসগুলো তোমরা দেখছো আমরা একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স যা যা লাগবে সবকিছুই আমাদের ক্লাসে কভার করি, প্লাস হচ্ছে পরীক্ষা তো অনেক ভাগে হবে, সবকিছুই ডিটেইলে, যারা আগ্রহী তারা ডিটেইলে আমার কাছে জানিয়ে নিতে পারবা, আমাকে নক দিলেই হবে। হ্যাঁ, ওকে, তাহলে আসো আমরা আবার পড়ায় ফিরে যাই। তাহলে অন্তঃস্থলীয় অঞ্চল দেখো, অন্তঃস্থলীয় অঞ্চল, এটার মধ্যে মূল হচ্ছে পরিচক্র থেকে শুরু, এটা এরপরে মজ্জা, এরপরে সংযোগ টিস্যু, কাণ্ডের মধ্যে পরিচক্র থাকে, মজ্জা থাকে, মজ্জা রশ্মি থাকে, ঠিক আছে, এটা তাহলে অন্তঃস্থলীয় অঞ্চল পেরিসাইকেল থেকে শুরু, অন্তঃস্থলীয়, ওকে ওবায়দুল্লাহ, অন্তঃস্থলীয় অঞ্চল হচ্ছে যে কি, পেরিসাইকেল থেকে শুরু। বহিঃস্থলীয় অঞ্চল, বহিঃস্থলীয় অঞ্চল স্থলীর বাইরে যেটা, অন্ততক থেকে শুরু, অধতক এটার অন্তর্ভুক্ত, অধতক কোথায় থাকবে বলতো, সবাই বলো, অধতক বা হাইপোডার্মিস, হাইপো মানে নিচ, অধ মানে নিচ এক কথা, হাইপোডার্মিস কোথায় থাকবে বলো, হাইপোডার্মিস কোথায় থাকবে, হাইপোডার্মিস কোথায় থাকবে, শুধুমাত্র কাণ্ডে থাকবে, হাইপোডার্মিস শুধুমাত্র কোথায় থাকবে, কাণ্ডে থাকবে, মূলে থাকে না, হাইপোডার্মিস মূলে থাকে না, হাইপোডার্মিস মূলে থাকে না, হাইপোডার্মিস কোথায় থাকে, কাণ্ডে থাকে, এটা মনে রাখবে, এটা কাজ কি, দৃঢ়তা প্রদান করা, ভেতর অংশ রক্ষা করা, অধতকের কাজ, তাহলে যেটা তোমাদের বললাম। কর্টেক্স, কর্টেক্স হচ্ছে অধতকের নিচে থেকে আরম্ভ করে অন্ততকের উপর পর্যন্ত যেটা, সেটাকে কর্টেক্স বলে। এই আমি তোমাদের চিত্রটা একটু দেখাই, এখানে থাকে অধতক, এখান থেকে শুরু করে একদম হচ্ছে যে অন্ততকের উপর পর্যন্ত যে অংশ, এই যে তুমি নুড়ি পাথর মতো এগুলো দেখতেছো, এগুলো হচ্ছে কর্টেক্স, ঠিক আছে।
এই অংশটা হচ্ছে কর্টেক্স। হ্যাঁ, তাহলে কর্টেক্স চিনছো তোমরা? তাহলে কর্টেক্স হচ্ছে অধোত্বকের নিচ থেকে আরম্ভ করে অধোত্বকের উপর পর্যন্ত অংশ কর্টেক্স বলে। এটি প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত এবং বহুস্তর বিশিষ্ট। হ্যাঁ, এখানে আন্তঃকোষীয় পাক থাকে। আচ্ছা, মূলে কর্টেক্স বহিঃস্থ বিশিষ্ট, কান্ডার কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। ক ক দিয়ে মনে রাখবা, কান্ডার কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট, মূলের হচ্ছে বহিঃস্থ বিশিষ্ট। মূলে অনেকগুলো স্তর থাকে। এটার পিছনে আরেকটা রিজন কি হইতে পারে? এই চিন্তা করো। পানি এবং খাদ্য সঞ্চয় করে মূলত মূলের কর্টেক্সের প্রধান কাজ। পানি এবং কর্টেক্স সঞ্চয়, তাহলে সঞ্চয় করার জন্য অনেকগুলো লেয়ার প্রয়োজন, সেজন্য হচ্ছে এখানে বেশি লেয়ার থাকে। অন্ততক বা এন্ডোডার্মিস, এন্ডো মানে হচ্ছে অন্ত। স্টিলের বাইরে এবং কর্টেক্সের নিচে একাশবিষ্ট অন্ততক থাকে। মূল এবং দ্বিশ্রুতিদের কাণ্ডে অন্ততক বিদ্যমান। মূলে থাকে এবং দ্বিশ্রুতিদের কাণ্ডে থাকে অন্ততক। আচ্ছা, এগুলো হচ্ছে ব্যারেল শেপ, পিপাকৃতি। এটা মনে রাখবা। আর এখানে সুবিধা এবং লিগনিন যুক্ত থাকে, ক্যাসপেরিন স্ট্রিপ তৈরি করে। খুবই গুরুত্বপূর্ণ, সবার আগে গুরুত্বপূর্ণ যে কোথায় তুমি ক্যাসপেরিন স্ট্রিপ পাবা। ক্যাসপেরিন স্ট্রিপ পাবা অন্ততকে। এটা অন্তত 3 বার বলো, এটা সবাই 3 বার মুখে উচ্চারণ করো যে ক্যাসপেরিন স্ট্রিপ পাওয়া যায় অন্ততকে, ক্যাসপেরিন স্ট্রিপ পাওয়া যায় অন্ততকে, ক্যাসপেরিন স্ট্রিপ পাওয়া যায় অন্ততকে। এবং এটা লিখো, লিখো ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায় কোথায়। আমিও লিখতেছি, তোমরাও লিখো, কমেন্টে লিখো ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এটাকে মাস্ট 7 স্টার দিয়ে রাখো। ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায় কোথায়? অন্ততকে। কোথায়? অন্ততকে, অন্ততকে। হ্যাঁ, ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায় কোথায়? অন্ততকে। ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায় কোথায়? অন্ততকে। পড়ছো? পড়ছো? কে কে পড়ছো? বিজ্ঞানী ক্যাসপেরি, এটা কি কি দিয়ে তৈরি? পিতার মতো একটা, মূলের পাশে সুবিরিন এবং লিগনিন যুক্ত হয়ে সরু পিতার মতো একটা আবরণী থাকে। হ্যাঁ, সেটাকে ক্যাসপেরিন স্ট্রিপ বলে বিজ্ঞানী ক্যাসপেরিন নাম অনুসারে। অন্তত যেসব কোষপ্রাচীর পাতলা থাকে সেগুলো প্যাসেজ সেল বলা হয়। প্যাসেজ মানে যেখান দিয়ে যাইতে পারে, তাহলে পাতলা থাকলে তো যাইতে পারবে, এই জন্য এগুলোকে প্যাসেজ সেল বলা হয়। হ্যাঁ, অনেক সময় এগুলোর উপর প্রচুর স্বেচ্ছার কণিকা জমা হয়, একটা স্বেচ্ছার আবরণ তৈরি করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে যে এখন অন্ততকের কাজ কি? এটা মূলজ চাপ নিয়ন্ত্রণ ভূমিকা রাখে, ভিতরে অংশকে রক্ষা করে। অন্ততক হচ্ছে যে বাঁধের মতো কাজ করে, এটাও মনে রাখবো। অন্ততক কিসের মতো কাজ করে? বাঁধের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? বাঁধের মতো কাজ করে। হ্যাঁ, অন্ত্যেষ্টিলীয় অঞ্চল আমরা বলছি পেরিসাইকেল থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত। পেরিসাইকেল বা পরিচক্র অন্ততকের নিচে এবং ভাস্কুলার চারপাশে এক বাদিকে স্তর থাকে, সেটাকে পেরিসাইকেল বলে। শুধু প্যানকেমা টিস্যু বা স্ক্লেরোকেমা টিস্যু দিয়ে হচ্ছে যেগুলো গঠিত হয়। কোমড়া এবং কুমারিকার মধ্যে, কুমড়া এবং কুমারিকা, কুকু, কোমড়া এবং কুমারিকার মধ্যে বহিঃস্থ বিশিষ্ট এবং স্ক্লেরোকেমা টিস্যু থাকে। কোমড়া কুমারিকা স্ক্লেরোকেমা, কোমড়া কুমারিকা স্ক্লেরোকেমা। ঠিক আছে? তোমরা কি হচ্ছে যে ক্লাস বাদ দিয়ে ঘুমাচ্ছ নাকি? ক্লাস আর বেশিক্ষণ নিব না তো। রেসপন্স কই তোমাদের? পড়ছ? ক্যাসপেরিন স্ট্রিপ কোথায় পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা। স্ক্যানকেমা টিস্যু, প্লোয়েম টিস্যুতে প্লোয়েমের মাথায় অবস্থান করে, এটাকে হার্ড বাস্ট বা গুচ্ছ টিপি বলে। ক্যাপ, বান্ডল ক্যাপ, প্লোয়েম টিস্যু মাথায় অবস্থান করে। পারণ কোষ কোথায় পাইছো? হার্ড বাস্ট বা গুচ্ছ টিপি কোথায় থাকে? প্লোয়েম টিস্যু মাথায় থাকে। এখানে আছে পারণ কোষের ব্যাপারে। পারণ কোষ যারা একটু মনে করি, এটা শিওর না, আমি আমার মনে হয় প্যারেনকাইমাল সেলকে বলা হয়। তা আমি শিওর হয়ে জানাবো। হ্যাঁ, প্যারেনকাইমাল সেলই, প্যারেনকাইমাল সেলকে পারণ কোষ বলে।
আচ্ছা, তাহলে হার্টবাস বা গুচ্ছটিপি কি দিয়ে তৈরি হয়? স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি হয়। হ্যাঁ, এসও থেকে সেকেন্ডারি বাজু টিস্যু সৃষ্টি হয়। তাহলে এটা ভালো করে মনে রাখবা। স্ক্লেরেনকাইমা হচ্ছে যে কি, স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েম টিস্যু মাথা অবস্থান করলে এটাকে হার্টবাস বা গুচ্ছটিপিতা বলে। হার্টবাস বা গুচ্ছটিপি কি দিয়ে তৈরি হয়? আচ্ছা, ওকে, তাহলে হার্টবাস বা গুচ্ছটিপি এটা হচ্ছে যে স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি, এটা ভালো করে মনে রাখবা। ওকে, প্যারেনকাইমাল সেল, প্যারেনকাইমাল সেল, পারেনকোষমানি প্যারেনকাইমাল সেল। বুঝছো নিশাদ? মজ্জা বা মেডুলা অনেক সময় মজ্জা নষ্ট হয়ে মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে একটা শূন্যস্থানের সৃষ্টি করে। মজ্জা মূলত প্যানকামেটা দিয়ে তৈরি, তবে এগুলো অন্যান্য স্ক্যানকামেটা দিয়ে তৈরি হতে পারে। আর খাদ্য খাদ্য সঞ্চয় করে মজ্জার প্রধান কাজ, এটা পড়বে। মজ্জার প্রধান কাজ কি? খাদ্য সঞ্চয় করে। মজ্জা মাঝখানে থাকে, এরকম এরকম করে মাঝখানে থাকে যেটা, সেটা। মজ্জা রশ্মি, মজ্জা দুটি পরিবহন টিস্যুগুচ্ছের মধ্যে দিয়ে রশ্মি নিয়ে প্যারিসাইকেল পর্যন্ত বিস্তৃত থাকে। মজ্জা রশ্মি কাজ পানি খাদ্য পরিবহন করে, এটুকু জানলেই চলবে। আর পাতার গ্রাউন্ড টিস্যু, পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে, এটা অলরেডি একবার আসছে। হুম, পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে, ঠিক আছে। ওকে, তারপর অসংখ্য ক্লোরোপ্লাস্ট এবং পাতলা প্রাচীরবিষ্ট প্যানকাইমাকোষ দিয়ে গঠিত, প্যানকাইমাকোষ দিয়ে গঠিত হয়, এটা মনে রাখবা। আর বিষমপিষ্ট মেসোফিলকে বলা হয় প্যালিসেড, এবং স্পঞ্জি প্যানকাইমাকোষে বিন্যস্ত থাকে বিষমপিষ্ট পাতায়, এটা আমরা দেখবো। প্যালিসেড প্যানকাইমাগুলো ঘন সন্নিবিষ্ট হয়। আর হচ্ছে যে স্পঞ্জি যেগুলো সেগুলো ফাঁকা থাকে, স্পঞ্জের মধ্যে মধ্যে ফাঁক থাকে না, স্পঞ্জের মধ্যে মধ্যে ফাঁক থাকে। যেমন দেখো, এগুলো হচ্ছে স্পঞ্জ যেগুলো ফাঁক আছে, আর প্যালিসেড গুলোর মধ্যে কোনো ফাঁক নাই, এই একসাথে, ঠিক আছে। প্যারিসেপ্টা প্যানকামাগুলো গণসন্নিবিষ্ট লম্বা বিন্যস্ত, স্পঞ্জি প্যানকামাগুলো হচ্ছে অনিয়ত এবং হচ্ছে যেগুলোর মধ্যে মাঝে ফাঁক থাকে। এটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া জড়িত, খাদ্য তৈরিতে সহায়তা করে। এবার আসো ভাস্কুলার টিস্যু তন্ত্র। আচ্ছা, ভাস্কুলার টিস্যু তন্ত্র, ভাস্কুলার বান্ডল নেক্সট দিন পড়াবো, ঠিক আছে। আমি তো চিন্তা করছি যে আমাদের এই যে ফ্রি ক্লাসগুলো সেগুলো ডিউরেশন 1 ঘন্টার মধ্যে রাখবো, যাতে স্টুডেন্টরা হচ্ছে যে এই সমস্যা না ফিল করে এবং হচ্ছে যে মনোযোগ রাখতে পারে। আমাদের হচ্ছে যে পেজগুলো আর একটু ডিউরেশন লম্বা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমরা এই চ্যাপ্টার নেক্সট টুকু হচ্ছে যে অন্য একদিন পড়বো ইনশাল্লাহ, পরশু পড়বো। আজকে হচ্ছে বাস্কুলার বান্ডল আগ পর্যন্ত আমরা শেষ করছি, এটুকু তোমরা পড়বা। বাস্কুলার টিস্যুর আগ পর্যন্ত তোমরা পড়ে ফেলবা, এটার উপর কালকে পরীক্ষা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, বা যতটুকু পড়াইছি ততটুকু বুঝছো কিনা একটু ফিডব্যাক দাও। যারা ক্লাসে আছে তারা একটু জানাও তো মেয়েকে। গুড, নিশাদ বুঝছে আলহামদুলিল্লাহ। এগুলো পড়ে ফেলবা, বুঝছো নিশাদ, কালকে সকালের মধ্যে এগুলো পড়ে ফেলবা। যা যা পড়াইছি খুব ভালো করে পড়ে ফেলবা। রিডিং যদি আগে পড়া না থাকে, ভাইয়া যে এগুলো পড়াইছি এগুলো বাইরের লাইনগুলো রিডিং দিবা, কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা, ঠিক আছে। আর হচ্ছে যে এখন একদম ভালো করে পড়ে ফেলে, যেগুলো আমি গুরুত্ব দিচ্ছি সেগুলো তো সুপার ইম্পর্টেন্ট। যেগুলো আমি বারবার পড়তে বলছি, লিখতে বলছি, গুরুত্ব দিতে বলছি, সেগুলো তোমরা বারবার বারবার পড়বা, বারবার বারবার পড়বা ইনশাআল্লাহ, ঠিক আছে। খুবই গুরুত্ব দিবা মেডিকেল ভর্তি পরীক্ষাকে, খুবই গুরুত্ব দিবা, খুব বেশি গুরুত্ব দিবা। হ্যাঁ, তুমি গুরুত্ব দিলে গুরুত্ব পাবা, এটাই দুনিয়াতে নিয়মই এটা, ঠিক আছে। তুমি গুরুত্ব দিলে গুরুত্ব পাবা, তো এটাকে গুরুত্ব দিবা, এটাকে ইম্পর্টেন্স দিবা, এটাকে হচ্ছে খুবই বড় করে দেখবা, বুঝছো। যেমন ভাইয়া হচ্ছে যে যখন এসএসসি পরীক্ষার আগে হাই রে এ প্লাসের জন্য, গোল্ডেন এ প্লাসের জন্য কি যে কষ্ট, কি যে চেষ্টা, কত কিছু মিস করছি, কত ত্যাগ তিতিক্ষা করছি, এখন পেয়ে গেছি দেখি সবাই পায়। কলেজে এসে দেখছি আমি যে স্কুলে ছিলাম সেই স্কুলে তোমার হচ্ছে কেউ পায় নাই এর আগে 4-5 বছর, বুঝছো। তা আমার কাছে এটা বিশেষ কিছু ছিল,
এখন কলেজে এসে দেখি যে আমার সাথে যারা ভর্তি হয়েছে সবাই প্লাস পাইছে, গোল্ডেন এ প্লাস দেখি 100 জনের মতো। আমি মনে করছি যে যাক আমি তো গোল্ডেন পাইছি, একটু ভালো করছি, নাম্বার টাম্বারও পাইছি আলহামদুলিল্লাহ। এখন দেখি যে আমার থেকে আরো বেশি নাম্বার পেয়ে বসে আছে। ও গোল্ডেন দেখি হচ্ছে যে 300 জনের মধ্যে 100 জনে দেখি গোল্ডেন। তো আর কি এই অবস্থা। তো এখন কিন্তু আমি পাওয়ার আগে তো এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম, এটাই বিশেষ কিছু ছিল। এখন এমবিবিএস এ চান্স পাওয়ার পরে, মেডিকেলে চান্স পাওয়ার পর দেখবে যে এগুলো নর্মাল। তুমি ওই যাদের সাথে ক্লাস করবে সবাই মেডিকেলে চান্স পাওয়া লোক, কিন্তু এর আগে এটাই গুরুত্ব দাও, এটাই এখন সবকিছু বানাই ফেলো, তাহলে দেখবে যে সফল হবে ইনশাআল্লাহ, চান্স পাবা। ঠিক আছে, বেশি বেশি পড়বা, অন্য কোনো কাজ নাই এখন, এখন শুধু পড়াশোনা। চান্স পাওয়ার পরে এত বেশি পড়াশোনা নাই, ঠিক আছে, চাপ আছে, পরীক্ষাগুলো কঠিন, ঠিক আছে, কিন্তু এত বেশি পড়াশোনা করা লাগবে না, এখন যতটুকু করা লাগবে চান্স পাওয়ার আগে আর তো এত বেশি পড়াশোনা করা লাগবে না। এত বেশি আবার পড়তে হবে শুধু প্রফের আগে, টার্মের আগে, পরীক্ষাগুলোর আগে আগে আর কি, হ্যাঁ, আর এত বেশি পড়া লাগবে না। বুঝছো তোমরা? ছোট বোনের মতো, ছোট ভাইয়ের মতো তোমরা কথা শুনবা, যেটা যেভাবে বলি সেটা সেভাবে করবা, ইনশাল্লাহ ভালো করবা। ওকে, কালকে ক্লাসে থাকবা। কালকে হচ্ছে জৈব রসায়ন পড়াবো। জৈব রসায়ন এর আগে যে ক্লাস করো নাই যারা, তারা হচ্ছে রেকর্ড দেখে নাও আমাদের।